হাই সবাই, কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের সঙ্গে আলোচনা করব তোদের যে পৌষ্টিকতন্ত্র সম্পর্কে। আগের দিন পড়িয়েছিলাম পৌষ্টিকতন্ত্রের যে পৌষ্টিক নালিকা সেটা সম্পর্কে, অর্থাৎ এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি তোদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে পড়াবো। আর এই ভিডিও যারা বড়রা যারা দেখবে তাদের সবাইকে আমি আগের থেকেই সরি চেয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু ছোটদের ভিডিও, ক্লাস 9-এর ভিডিও, তার জন্য আমি সবাইকে তুই বলে সম্বোধন করি। যাই হোক, তাহলে কাজের কথায় আসি। সেটা হলো আজকে আমি পড়াবো গ্ল্যান্ড সম্পর্কে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে আর ডাইজেশন সম্পর্কে পড়াবো। ঠিক আছে? আর আগের দিন পড়িয়েছিলাম, আমি আগের দিনের একটা ওভারভিউ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে সবার। আগের দিন আমি পড়িয়েছিলাম এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে। এলিমেন্টারি ক্যানাল কি জিনিস? আমরা যে খাই, যেসব খাবার খাই, অর্থাৎ আমাদের মুখ গহ্বর, এটা মনে করো আমাদের মুখ গহ্বর, যেখানে দাঁত রয়েছে, এই মুখ গহ্বরের থেকে কি রয়েছে, খাবার একটা নালি দিয়ে কোথায় যায়? প্রথমে পাকস্থলিতে যায়, তাই তো? নালীতে পাকস্থলিতে যায়, যেই নালীকে ইসোফেগাস বলা হয়। তারপরে এই যে থলির মতো, অর্থাৎ যে আকৃতির যে থলি, সেই থলিকে বলা হয় পাকস্থলী বা ইংরেজিতে স্টোমাক। তারপরে একটা প্যাঁচানো অংশের মধ্যে দিয়ে খাবারটা যায়, তাই তো? এরকমের একটা প্যাঁচানো অংশের মধ্যে দিয়ে খাবারটা কোথায় যায়? খাবারটা আরেকটা অংশে যায়, তাই তো? এরকম একটা মোটা টিউবের মধ্যে দিয়ে যায়। এটা আগের দিন আমি দেখিয়েছিলাম। তাহলে এই যে সরু টিউব, এই টিউবকে কি বলা হয়? এই সরু টিউবকে বলা হয় আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। আর এই যে মোটা যে টিউব, এই মোটা টিউবকে কি বলা হয়? আমাদের বৃহদান্ত্র বলা হয়। ঠিক আছে? আচ্ছা, বৃহদান্ত্র কোথায় গিয়ে শেষ হয়? বৃহদান্ত্র আমাদের মলাশয়ে বা অ্যানাসে গিয়ে শেষ হয়। ঠিক আছে? প্রথমে রেকটামে যায়, আর রেকটাম কোথায় গিয়ে শেষ হয়? মলাশয়ে গিয়ে শেষ হয়। আর যেখান থেকে আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ বাইরে বেরিয়ে যায়। এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। আর যারা আগের লেকচারটা দেখিসনি তারা কি করতে পারিস, তারা আগের লেকচারটা দেখে আসতে পারিস, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ভিডিওটা জানার আগে আরও একটা জিনিস জানতে হবে। সেটা হলো এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো ডুওডেনাম, যেটা পাকস্থলীর পরের যে অংশটা, পাকস্থলীর পরে যে কার্ভের মতো যে অংশটা রয়েছে, যেটাকে ডুওডেনাম বলে। তারপরে বাকি দুটো অংশ থাকে, একটা হলো জেজুনাম, একটা ইলিয়াম। কিসের? ক্ষুদ্রান্তের 3টে অংশ থাকে। একটা হলো প্রথমে ডুওডেনাম, যেটা ইউ আকৃতির এখানে দেখতে পাচ্ছিস, এই যে এখানে সেটাই আমি এঁকেছি। যখন ডিটেলসে পড়াবো এখানে তখন আবার বলে দেবো, এটা জাস্ট ওভারভিউ হচ্ছে। আর এরপরে কি আছে? এরপরে আছে জেজুনাম, তারপরে গিয়ে সবার শেষে ইলিয়ামে গিয়ে শেষ হয়েছে, যেটা ক্ষুদ্রান্তের কথা বলছি। যাই হোক, এটা ছিল ওভারভিউ আগের দিনে ওভারভিউ। যারা আগের দিনটা দেখিসনি তারা দেখে আসতে পারিস, আর না দেখলে এখনো সমস্যা নেই, আমি এখানে অলরেডি ওভারভিউ দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি শুরু করছি এখন গ্ল্যান্ড সম্পর্কে। কিসের গ্ল্যান্ড? ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে। গ্ল্যান্ড কি জিনিস আগে তাই জানতে হবে, তারপরেই তো ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে আমরা বুঝতে পারবো। গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হলো এমন কিছু অর্গান, বা বাংলায় কি, আচ্ছা যাই হোক, এমন কিছু অর্গান, যে অর্গানগুলো কি করে? বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যেই কেমিক্যালের মাধ্যমে আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা ডাইজেশন করতে হেল্প করে। যেই কেমিক্যালগুলো আমাদের যে খাবারটা খাই সেই খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে সেই গ্ল্যান্ডকে কি বলা হয়? ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা এইখানটাতে যেহেতু এলিমেন্টারি সিস্টেম পড়ছি, তার জন্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি? এমন কিছু অঙ্গ বা এমন কিছু অর্গান, এমন কিছু অর্গান, যেই অর্গান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়। আর যেই কেমিক্যালগুলো কি করে? আমরা যে খাবারটা খাই সেই খাবারটা ডাইজেস্ট করতে সাহায্য করে।
এবার কথা হচ্ছে ডাইজেশনটা কি জিনিস। ডাইজেশন হলো আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে কেটে একদম ছোট্ট ছোট্ট করে ফেলা, ঠিক আছে। কেটে ছোট্ট ছোট্ট করে ফেলা মানে আমরা যে প্রোটিন খাই, এটা আমি ডিটেলসে আলোচনা করব যখন লেকচারের মধ্যে ঢুকবো। তখন যখন আমরা প্রোটিন খাই বা বিভিন্ন ধরনের কি বলে শ্বেতসার খাই বা ফ্যাট খাই, সেইগুলো কি হয় অনেকটা বড় লং চেন দিয়ে তৈরি, সেইগুলোকে কেটে ছোট করতে হয়, তবে আমাদের রক্তে সেইগুলো মিশতে পারে। যাই হোক, এটা ছিল ওভারভিউ। এবার কথা হচ্ছে আমাদের প্রথমেই যে গ্ল্যান্ডটা সম্পর্কে আলোচনা করতে হবে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের তিনটে থাকে, 3 জোড়া থাকে মানুষের শরীরে। স্যালাইভারি গ্ল্যান্ড কি 3 জোড়া থাকে। একটাকে বলা হয় প্যারোটিড, ঠিক আছে, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। একটাকে বলা হয় একটাকে বলা হয় সাবম্যান্ডিবুলার, আর আরেকটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। এই তিনটে স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে আমাদের শরীর, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, এই তিনটে গ্ল্যান্ড নিয়ে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড গঠিত, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়। আমাদের কানের ঠিক নিচে এইখানটাতে কি আছে, এইখানটাতে আছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে। আমরা যখনই খাবার খাই তখন এখান থেকে একটা ডাক্ট চলে গেছে, ডাক্ট মানে কি নালিকা, যে নালিকা গালের মধ্যে চলে গেছে, আর এখান থেকে কি যায় বিভিন্ন ধরনের যে লালারস ওই ডাক্টের মাধ্যমে আমাদের গালের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। এই যে আমি এইখানটাতে দেখিয়েছি, এটা হলো আমাদের স্কাল, হিউম্যান স্কাল। তারপরে কি আছে এইখানটাতে মনে কর কান আছে, একদম কানের নিচেই কি আছে, কানের নিচে এই জায়গাটাতে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, ঠিক আছে। আরেকটা গ্ল্যান্ড, তাহলে এই পাশে যেমন একটা প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, এই পাশেও আর একটা প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে। তাহলে কটা প্যারোটিড গ্ল্যান্ড? দুটো, অর্থাৎ এক জোড়া কি প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে কি আছে, তারপরে আছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল কেন বলছে? সাব মানে কি? সাব মানে তলে থাকা বা নিচেই থাকা, ঠিক আছে। তাহলে লিঙ্গুয়াল মানে কি? লিঙ্গুয়াল মানে হলো জিহ্বা সম্বন্ধিত, ঠিক আছে। জিহ্বা মানে টাং, ঠিক আছে, টাং সম্পর্কিত। এবার টাং বা জিহ্বার নিচেই থাকে ওই গ্ল্যান্ডটা, যার কারণে ওটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছি এই যে দাঁতের এই নিচেই, অর্থাৎ এইখানটাতে দাঁত যদি হা করে তাহলে এখান থেকে কি বেরোবে, এখান থেকে জিহ্বা বের হবে, এটা মনে কর জিহ্বা। তাহলে এই জিহ্বার নিচেই রয়েছে, যার কারণে এটাকে কি বলা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বলা হচ্ছে। সাব মানে সবসময় নিচেই, সাব মানে কি নিচেই রয়েছে, যার কারণে ওটাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বলছে। আরেকটা কি আছে, আরেকটা আছে, আচ্ছা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড রকমের দুটো, আর আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে সাবম্যান্ডিবল, ঠিক আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কেন বলছে? এখানে ম্যান্ডিবল হয়ে গেছে, ম্যান্ডিবুলার, BULAR, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কেন বলছে? কারণ তাহলে সাব মানে কি বলেছে? সাব মানে নিচে, ঠিক আছে। তাহলে কিসের নিচে রয়েছে? ম্যান্ডিবলের নিচে রয়েছে, যার কারণে ওটাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বলছে। আর ম্যান্ডিবলটা কি জিনিস? আমাদের যে জ রয়েছে না, জ, আমাদের যে জয়ের যে হাড়টা রয়েছে, এটাকে যদি টান দিয়ে, তোরা স্কাল দেখেছিস তো মানুষের, এই যে নিচের যে অংশটা, এই অংশটা খুলে ফেলা যায়, ঠিক আছে। এই যে ইউ আকৃতির রকমের দেখতে হয়, তোরা দেখবি এই যে এরকমের দেখতে হয়, ইউ আকৃতির। আমি কি আগাচ্ছি তোরা আশা করছি বুঝতে পারছিস। এইখানটাতে কি আছে? এইখানটাতে দাঁত রয়েছে, ঠিক আছে। এই যে নিচের যে জ লাইনটা রয়েছে, জ, ঠিক আছে, এটাকেই বলা হয়, এই যে হাড়টা, এই হাড়টাকেই বলা হয় ম্যান্ডিবল, ঠিক আছে। তাহলে এই হাড় এখানে দেখতে পাচ্ছিস, এই যে জ লাইনটা, এই দেখ এটা, এই যে এই দাঁতের থেকে এই নিচের যেটা, এটা এখানে সেটা এঁকেছি। তাহলে এই এটাকে বলা হয় ম্যান্ডিবল, এই হাড়টাকে বলা হয় ম্যান্ডিবল, MANDIBLE। এই ম্যান্ডিবলের নিচে এই স্যালাইভারি গ্ল্যান্ডটা রয়েছে, যার কারণে এটাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বলে। সাব মানে নিচে, ক্লিয়ার হয়েছে? তাহলে কেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বলা হচ্ছে? আচ্ছা, তাহলে এই গ্ল্যান্ডগুলোর কাজ কি? এই গ্ল্যান্ডগুলোর কাজ হলো লালারস ক্ষরণ করা। লালারস কেন ক্ষরণ করতে হবে? কারণ আমরা যখন যে খাবারটা খাই, সেই খাবারটাকে কি করতে হয়,
মনে কর যদি লালারস না খরিত হতো তাহলে কি হতো, সেই খাবারটা আমরা যে খাবার খেতাম সেই খাবারটা দাঁতের যে মাড়ি রয়েছে সেই মাড়ির সঙ্গে ঘর্ষণ হতো। তো ঘর্ষণের ফলে আমাদের কি হতো, ভিতরের যে মুখ গহ্বরে যেসব অংশ রয়েছে সেইগুলো কি হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো, মাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলো কি কি করতে পারে, আমাদের মুখের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা নিয়মিত কিসে রয়েছি, এয়ারের মধ্যে রয়েছি বা হাওয়াতে রয়েছি, হাওয়ার থেকে বিভিন্ন ধরনের কি বলে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে তো আমাদের মুখের মধ্যে। কিন্তু এই লালারসে বিভিন্ন ধরনের কি থাকে, এরকমের এরকমের কি থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেইগুলো কি করে, যেইগুলো ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। ঠিক আছে, ওদের যে কোষ রয়েছে তাদের লাইসিস করে দিতে বা ভেঙে দিতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? তাহলে যার কারণে লালারস দরকার। তাছাড়া লালারসে এক ধরনের এনজাইম থাকে যেটাকে বলা হয় টায়ালিন। এই টায়ালিন কি করে, যেসব শ্বেত সার রয়েছে সেটাকে ভেঙে দেয়। যেরকমের আলুতে কি আছে, শ্বেত সার রয়েছে, খাস আলু, যখন আলুকে কি করা হয়, ভাজা অথবা আলু সেদ্ধ যখন খাস তখন কি হয়, আমাদের যে গ্ল্যান্ডগুলো রয়েছে, এই প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর থেকে যে লালারস বের হয় তার মধ্যে কি থাকে, তার মধ্যে টায়ালিন নামক এক ধরনের উৎসেচক বা এনজাইম থাকে যেটা ওই শ্বেতসারকে ভেঙে দিতে সাহায্য করে। এবার তোদের প্রশ্ন আসতে পারে এনজাইম কি জিনিস, তুমি তো এনজাইম বললে, এনজাইম কি জিনিস? এনজাইম হলো প্রোটিন জাতীয় এমন কিছু যৌগ যেটা কি করে, যেটা আমাদের শরীরে, জানিস আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া হয়, সেই ক্রিয়া বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে দিতে সাহায্য করে। ঠিক আছে, আর এইখানটাতে কি করে, এইখানটাতে এনজাইম আরো কাজ আছে। এইখানটাতে এনজাইম কি করে, এইখানটাতে যেসব কি বলে যেসব বড় বড় পদার্থ রয়েছে, যেসব বড় বড় যেরকমের ধর শ্বেতসার, তারপরে কি রয়েছে প্রোটিন, এইগুলোকে ভেঙে ছোট করে দিতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? আমি যখন তোদের বায়োমলিকিউল সম্পর্কে পড়াবো তখন এনজাইম সম্পর্কে ডিটেলসে বলবো, এখানে ডিটেলসে বললে সব জগাখিচুড়ি হয়ে যাবে। তাহলে এটুকু মনে রাখ, এনজাইমের কাজ কি, এনজাইমের এই চ্যাপ্টারে এনজাইমের কাজ কি, এই চ্যাপ্টারে যেসব কি থাকবে, যেসব প্রোটিন তারপরে ফ্যাট, এইগুলোকে কি করে ভেঙে বা কেটে ছোট ছোট করে দেয়। ঠিক আছে, যাতে করে আমাদের শরীরের মধ্যে কি, আমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে এই খাবারগুলো, আমরা সহজে কি করতে পারি, ওটাকে গ্রহণ করতে পারি বা আত্তীকরণ করতে পারি। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এনজাইমের কাজ কি, তাহলে এরকম একটা এনজাইম কোথায় পাওয়া যায়, এরকম টায়ালিন নামে একটা এনজাইম আমাদের এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে এই গ্ল্যান্ডগুলোতে পাওয়া যায়। তাহলে এতক্ষণ ধরে আমি তোদের কি পড়ালাম তার একটা সার সংক্ষেপ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা পেলাম আমাদের যে মুখ, এই মুখের মধ্যে কি রয়েছে, তিন জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে। যেই স্যালাইভারি গ্ল্যান্ড হলো এক ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তাই তো। একটা হলো প্যারোটিড, PAROTID, প্যারোটিড গ্ল্যান্ড। আরেকটা কি গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, MANDIBULAR, ম্যান্ডিবুলার। আরেকটা হলো সাবলিঙ্গুয়াল, LINGUAL, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে তিনটে গ্ল্যান্ড রয়েছে, এই তিনটে গ্ল্যান্ড থেকে কি হয়, বিভিন্ন ধরনের লালারস খরিত হয়, যেটা এই লালারসের মাধ্যমে কি হয়, আমরা যে খাবার খাই সেই খাবারকে সহজেই পাকস্থলীর মধ্যে চালিয়ে দিতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? তাছাড়া আমাদের যে মুখ গহ্বর, এই মুখ গহ্বরকে কি রাখতে, সিক্ত রাখতে সাহায্য করে, যাতে করে কি না হয়, যাতে করে কোনো মানে ঘর্ষণজনিত আঘাতের থেকে মুখ ক্ষতিগ্রস্ত না হয়। আর এইখানে কি পাওয়া যায়, এক ধরনের উৎসেচক বা এনজাইম পাওয়া যায় যেটার নাম হলো টায়ালিন। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে কি, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যেসব কি আসে, যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে একটা কি পাওয়া যায়, একটা উৎসেচক পাওয়া যায়
যেটা কি করে শ্বেতসারকে বা সেদ্ধ শ্বেতসারকে ভেঙে দেয়, যেটাকে কি বলা হয় টায়ালিন বলা হয়। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর শুধুমাত্র মুখের বা স্যালাইভারি গ্ল্যান্ডেই কি হয় ওই টায়ালিন পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ মুখেই প্রথমে কিসের শুরু হয় শ্বেতসারের ভাঙন শুরু হয়। ক্লিয়ার হয়েছে এখানটাতে সবার? আচ্ছা, এইবার আমি এই পাশের অংশটা একটুখানি মুছে দিই, তা নাহলে আমি বলতে পারবো না, লিখতে পারবো না এই দিকটাতে। ঠিক আছে, তাহলে তোদের যাদের এখানটাতে লেখার দরকার ছিল তারা কি করতে পারতিস, এইখানটাতে আমার ভিডিওটা পজ করে ওইখানে টুকে নিতে পারিস। আচ্ছা, এইবার দেখ তারপরে কি আছে, তারপরে আরেকটা গ্ল্যান্ড রয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা হলো আমাদের যকৃৎ। এবং যকৃৎ আমাদের শরীরের আমাদের যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো রয়েছে তার সব থেকে বড় গ্ল্যান্ড। এবার যকৃৎটা কোথায় রয়েছে দেখ, আগের দিন আমি তোদের যে চিত্রটা এঁকেছিলাম, মনে কর এইখানটাতে মুখ, এই মুখের থেকে কি এসছে ইসোফেগাসের থেকে তারপরে কি আছে যে আকৃতির পাকস্থলী, পাকস্থলীর পরে কি আছে, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত, তারপরে কি আছে, তারপরে বৃহদান্ত্র, এরকমের করে এই চিত্রটা তোদের মুখস্থ হয়েছে। এইবার আমাদের শরীরে যে ডান পাশ, সেই ডান পাশে কি রয়েছে এরকমের, অর্থাৎ যে মেটেটা খাস সেটাই হলো আমাদের কি, সেটাই হলো আমাদের লিভার। ঠিক আছে, বা যকৃৎ। আচ্ছা, এখানটাতে কি আছে, 4খানা লোব বিশিষ্ট একটা অংশ রয়েছে, কিন্তু বাইরের থেকে তুই যদি দেখিস সেই অঙ্গটাকে বা সেই অর্গানটাকে 2টো লোব বিশিষ্ট মনে হবে। এখানটাতে দেখতে পাচ্ছিস আমি কি এঁকেছি, 2টো লোব বিশিষ্ট, মনে হচ্ছে না 2টো লোব? একটা হলো রাইট পাশে রাইট লোব আর লেফট পাশে লেফট লোব। ঠিক আছে, অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে। ক্লিয়ার হয়েছে? কিন্তু এটা অ্যাকচুয়ালি 4টে লোব। তুই যদি এই যকৃৎটাকে উল্টো করে দিস তাহলে ওই ভিতরের দিকে এরকমের করে ওই পাশে একটা আর এই পাশে একটা এরকমের আরো 2খানা কি রয়েছে, কর্ডেট আর কোয়াড্রেট বলে আরো 2খানা অংশ রয়েছে। ঠিক আছে, যকৃতের। তাহলে যকৃতের কিন্তু 2টো লোব না, 4খানা লোব। একটা হলো রাইট লেফট আর কি আছে কর্ডেট আর কোয়াড্রেট, যেটা যখন আমরা যকৃৎকে উল্টো করে দিই তখন কি হয় দেখা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডান পাশে থাকে আমাদের এইখানটাতে, এই যে চিত্রটা, এই যে তোদের বইয়ে আছে চিত্র দেওয়া, আমি যে কথা বলছি আমার এই কথার সঙ্গে তোরা একটুখানি বইটা বের করে দেখতে পারিস, কারণ আমার এই ছোট বোর্ডে সব ছবি আঁকা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই যে যকৃৎ, এই যকৃতের কাজ কি? যকৃতের কাজ হলো বাইল প্রোডাকশন করা। ঠিক আছে, বা বাইল তৈরি করা। এবার কথা হচ্ছে বাইল কি কাজে লাগে? বাইল হলো আমরা যে বাথরুমটা করি না, বাথরুম কেমন হয়, হলুদ রঙের হয়। তাহলে কিসের জন্য? এই বাইলের কারণে। বাইল এক ধরনের কি, বাইল এক ধরনের তরল পদার্থ, যেটা কি বিলিরুবিন আর বিলিভার্ডিন নামক, এটা অ্যাকচুয়ালি বাইলের মধ্যে ওই বিলিরুবিনের কারণে কি হয় হলুদ হয়। ঠিক আছে, বিলিরুবিন আর বিলিভার্ডিন নামক এক ধরনের কি থাকে, এক ধরনের যৌগ থাকে। ঠিক আছে, এইবার ওটা কি করে, ওটা আমাদের ফ্যাটকে, আমরা যেসব খাবার খাই, ফ্যাট জাতীয় খাবার খাস, তোরা খাস, আমি খাই। ঠিক আছে, যেরকমের কিসের চর্বি, ছাগলের চর্বি খাস তো। তাহলে এই যে খাবারগুলো খায়, ছাগলের চর্বি ছাড়া আরও অনেক জায়গায় ফ্যাট আছে, তাই না? এই যে খাবারগুলো খায় ফ্যাট জাতীয় খাবার, এই ফ্যাট জাতীয় খাবারগুলোকে ভেঙে দিতে সাহায্য করে। যদি কারোর কি না থাকে, যদি কারোর ধর শরীরে বাইল কম উৎপন্ন হয়, তাহলে তার কি ফ্যাট বা চর্বি কি হবে, ডাইজেশন হবে? তাহলে হবে না। কেন হবে না? কারণ বাইল কি করে, বাইলই ফ্যাটকে ভাঙতে সাহায্য বা ডাইজেশন করতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাহলে যকৃতের কাজ কি? যকৃতের কাজ হলো একটা কাজ কি, ওরা কি করে বাইল প্রোডাকশন করে বা বাইল তৈরি করে। এবার কথা হচ্ছে বাইল কি করে আসে এবং কোথায় যায়। দেখ এই যে যকৃতের মধ্যে দেখেছিস তো নালি এঁকেছি, এখানটাতে দেখ অনেকগুলো নালি এঁকেছি, এই পাশেও নালি এঁকেছি, এই পাশেও, এবং কর্ডেট আর কোয়াড্রেট যেরকমের করে এসেছে, কর্ডেট এবং কোয়াড্রেট থেকে অনেকগুলো নালি এসছে, মনে কর এরকমের করে। ঠিক আছে, এটা মনে কর রাইট পাশের থেকে এসছে, রাইট পাশের থেকে এরকমের অসংখ্য নালি গেছে। ঠিক আছে, আবার এই লেফট পাশের থেকেও তো এরকমের অসংখ্য নালি গেছে তো এরকমের লেফট পাশের থেকে। আবার ওই পিছনের দিকে যেসব রয়েছে
অর্থাৎ পিছনের দিকে যেসব কর্ডেট আর কোয়াড্রেট রয়েছে তার থেকেও তো নালী এসছে। এই নালীগুলোর মধ্যে আর ওপরে কি রয়েছে, ওপরে যকৃতের এটা এখানে মনে কর ডান খণ্ড রয়েছে আর এখানটাতে মনে কর বা খণ্ড রয়েছে। ঠিক আছে, তাহলে নালীগুলো, এই যে নালীগুলো রয়েছে, নালীগুলো এক জায়গায় এসে মিলিত হয়েছে, এইভাবে করে এক জায়গায় মিলিত হয়েছে। তো তাহলে এই যে এক জায়গায় এসে সব নালীগুলো, যেই নালীগুলো এখান থেকে কি হচ্ছে, যকৃতের এখানে কোষ আছে, তো অনেকগুলো কোষ আছে, অসংখ্য কোষ আছে, তাই না? ওই কোষগুলোর থেকে কি তৈরি হচ্ছে, বাইল তৈরি হচ্ছে। আর এই নালী দিয়ে কি যাচ্ছে, নালী দিয়ে আসছে সব বাইল। বুঝতে পারছিস আমার কথা, দেখতে পাচ্ছিস সবাই? তাহলে এই নালী দিয়ে কি আসছে, বাইল আসছে। বাইল এসে একটা নির্দিষ্ট নালীর মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট নালীকে বলা হয়, এই যে সব নালীগুলো দেখ একটা নালীতে এসে মিশেছে। এই নালীটা এই বড় নালীতে মিশেছে, এই যেটাতে এখন গোল দিচ্ছি, এই সবগুলো, এই 1 2 3 4 5 6 ছটা নালী এইখানটাতে এসে মিশেছে। তাহলে এই যে নালী, এটাকে বলা হয় কমন হেপাটিক ডাক্ট, COMMON, কমন হেপাটিক, HEPATIC, হেপাটিক ডাক্ট। ঠিক আছে, কেন কমন হেপাটিক ডাক্ট? কমন মানে কি, কমন মানে সাধারণ, আর হেপাটিক মানে কি, যকৃৎ সম্বন্ধীয়। ঠিক আছে, ডাক্ট মানে কি, নালিকা। তাহলে কমন হেপাটিক ডাক্টের মিনিং কি হলো, সাধারণ যকৃৎ সম্বন্ধীয় নালিকা। তাই তো, সাধারণ কেন বলছে, কারণ এই নালিকাটা কি হয়েছে, সবার মধ্যে রয়েছে, অর্থাৎ সবগুলো নালিকা এসে এই বড় নালিকাতে মিশে গেছে, যার জন্য এটাকে বলছে কমন হেপাটিক ডাক্ট। দেখ তাহলে এইখানটাতেও তাই এঁকেছি। তাহলে এই রাইট লোব থেকে কি আসছে, বাইল আসছে। রাইট লোবে তো আর এক জায়গার থেকে বাইল আসছে না, সব জায়গার থেকে বাইল আসছে। আবার লেফট লোবের থেকেও কি আসছে, বাইল আসছে। বাইল এসে দেখ এই দুটো, এই যে এই পাশে দুটো আর এই পাশে তিনটে নালিকা এসে এই জায়গায় একটা জায়গায় মিলিত হয়ে গেছে। দেখ এই যে ডাক্টটা আমি এঁকেছি, এই ডাক্টটা এসে মিলেছে, তো এই ডাক্টটা মিলেছে। তো তাহলে এই ডাক্টটাকে কি বলা হয়, কমন হেপাটিক ডাক্ট। কেন কমন, কারণ দুই পাশেই কি হয়েছে, দুই জায়গার সঙ্গেই ওটা মিলে রয়েছে। ঠিক আছে, এই পাশের ডাক্ট আর এই পাশের ডাক্ট সব মিলেই এই ডাক্টটা গঠিত হয়েছে, যার কারণে এটাকে কমন হেপাটিক ডাক্ট বলা হচ্ছে। ঠিক আছে, এবার কমন হেপাটিক ডাক্ট, এই যে কমন হেপাটিক ডাক্ট, এর মধ্যে দিয়ে বাইল আসছে, এসে কোথায় যাচ্ছে আমাকে বলতে পারবি? এসে এরা তো বাইল তৈরি করেই যাচ্ছে। যদি বাইল কি হয়, যদি বাইল সব একবারে আসে তাহলে কি হয়ে যাবে, তাহলে লিকে যাবে। তো তাহলে এই বাইলটা এসে একটা জায়গায় গিয়ে কি হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, থলির মতো একটা জায়গা। ঠিক আছে, যেটাকে বলা হয় গল ব্লাডার। তোরা জানিস গল ব্লাডার। তাহলে কি হয়, এখান দিয়ে এই চারটে, আর ওই পিছনের দিকে একটা লোব রয়েছে যকৃতের, আর সামনের দিকে একটা, এই টোটাল চারটে লোবের থেকে যে বাইলগুলো তৈরি হচ্ছে, সেই বাইল এসে কোথায়, এই গল ব্লাডারের মধ্যে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, এবং গল ব্লাডারের মধ্যে জমা হয়ে, বা গল ব্লাডার বা পিত্তথলি, ঠিক আছে, পিত্তথলির মধ্যে জমা হয়ে কি হয়ে যাচ্ছে, ওটা গাঢ় হচ্ছে বা কনসেন্ট্রেটেড হচ্ছে। ঠিক আছে, অনেকে শুনেছিস পিত্তথলিতে পাথর হয়, তাহলে এই বাইলই কি হয়, জমে জমে কি দেখ বেশি কনসেন্ট্রেটেড হয়ে পাথরের আকৃতি ধারণ করে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ, যখন আমাদের দরকার পড়ছে, যখন আমাদের শরীরে বাইলের দরকার, অর্থাৎ আমরা যখন কি করছি, ফ্যাট খাচ্ছি, তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই যে কনসেন্ট্রেটেড বাইল, এই বাইলটা কি হচ্ছে, এই নালিকা দিয়ে আবার কোথায় চলে যাচ্ছে, আবার আমাদের ইন্টেস্টাইনে গিয়ে পড়ছে। এই দেখ, দেখেছিস, এই যে এটা তো বাইল ডাক্ট, বা সরি এটা বাইল ডাক্ট বলছি, এটা হলো গল ব্লাডার বা পিত্তথলি। এই পিত্তথলির মধ্যে কি আছে, কনসেন্ট্রেটেড বাইল রয়েছে। এইবার যখন আমাদের কি হচ্ছে, দরকার হচ্ছে, তাই তো, যখন আমাদের বাইলের দরকার, তখন এখান থেকে পিত্ত কি হচ্ছে, এই নালী দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই নালী দিয়ে বেরিয়ে দিচ্ছে। এইবার শুধু তো এখান থেকেই পিত্ত আসছে না, এখান থেকেই কি বাইল আসছে না, বাইল কোথার থেকে আসছে, বাইল এখান দিয়েও তো আসছে দরকারের সময়। আবার এই পাশের বাইলও কি হবে, এই জায়গা দিয়ে, একই জায়গা দিয়ে, তারপরে এই এটা হলো ইন্টেস্টাইনের অংশ, ডুওডেনাম।
ডুওডেনাম ইন্টেস্টাইন অংশ আগের দিন বলেছিলাম। তাহলে এই জায়গা দিয়ে এসে আবার এই ডুওডেনামে পড়ছে। তো তাহলে যেহেতু এই নালী দিয়ে, এই নালিকা দিয়ে, অর্থাৎ এই নালিকা দিয়ে বাইল দুই জায়গার থেকেও আসছে, ঠিক আছে। কোথার থেকে আসছে? এই গল ব্লাডারের থেকেও আসছে, আবার কোথার থেকে? যকৃৎ থেকেও আসছে, যার কারণে এই জায়গা দিয়ে কি যাচ্ছে? শুধুমাত্র বাইলই যাচ্ছে, যার কারণে এই জায়গাটাকে কি বলা হচ্ছে? কমন বাইল ডাক্ট বলা হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছিস? আচ্ছা, বুঝতে না পারলে আমি আবার দেখাচ্ছি, দেখ আবার দেখাচ্ছি দেখ এখানে মুছে দিই। দেখ কি বললাম, প্রথমে কি হচ্ছে? প্রথমে যখন আমাদের শরীরে বাইলের দরকার নেই, তখন কি হচ্ছে? এই বাইলটা দুই যকৃৎ থেকে আসছে, দুই পাশে যকৃৎ থেকে আসছে। যখন দরকার নেই তখন কি হচ্ছে? একটা থলিতে গিয়ে জমা হচ্ছে। যে এই থলিটাকে কি বলা হয়? এই যে থলিটা আঁকলাম, যে থলিটাকে বলা হয় পিত্তথলি। যেহেতু বাইল জমা হচ্ছে, আচ্ছা এইখানটাতে জমা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের শরীরে দরকার তখন কি হচ্ছে? এখান থেকে বাইল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বেরিয়ে আরেকটা এই যে নিচে এই যে নালীটা আঁকছি, এই নালীর মধ্যে দিয়ে আসছে, আসছে। তো শুধু কি এই পিত্তথলির থেকেই এই নালীর মধ্যে দিয়ে আসছে, নাকি এখানকার বাইলগুলো এই নালীর মধ্যে দিয়ে যাচ্ছে? এখানকার বাইলগুলো এই নালীর মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু এই পিত্তথলির বাইল আর এই যকৃতের বাইল দুই জায়গার বাইলই এর মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে এটাকে বলা হয় কমন বাইল ডাক্ট। এটাকে কি বলা হয়? কমন বাইল ডাক্ট, ঠিক আছে। কেন কমন বাইল ডাক্ট বলা হচ্ছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে জায়গাটা রয়েছে এটাকে কি বলা হবে? কমন মানে সাধারণ। আর বাইল ডাক্ট কেন? ওখান দিয়ে বাইল যাচ্ছে, তার কারণে কমন বাইল ডাক্ট বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? আচ্ছা, তাহলে এখানটাতে স্টপ যা। তাহলে আমরা কোন পর্যন্ত গেছি? কমন বাইল ডাক্ট পর্যন্ত পড়েছি, ঠিক আছে। আর কি পড়েছি? কমন হেপাটিক ডাক্ট সম্পর্কে পড়েছি। এইবার দেখ এইখানটাতে কি রয়েছে? এইখানটাতে আম পাতার মতো একটা অর্গান দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এই যে আম পাতার মতো একটা অর্গান, যেটাকে বলা হয় প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? অগ্নাশয়। তোরা দেখেছিস একটা এনিম দেখেছিস, আই ওয়ানা ইট ইউর প্যানক্রিয়াস, দেখেছিস? তাহলে ওই যে ওই এনিমটা যে প্যানক্রিয়াসের নাম করে, সেই প্যানক্রিয়াস, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার দেখ এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এই অগ্নাশয় কি করে? এই অগ্নাশয় একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই অগ্নাশয়ের কাজ কি? এই অগ্নাশয় বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, ঠিক আছে। সেই কেমিক্যালটা কার মধ্যে দিয়ে যায়? অগ্নাশয়ে। এইখানটাতে অগ্নাশয়ের অনেক কি আছে? কোষ আছে, জানিস। অর্গান কি নিয়ে গঠিত? কোষ নিয়ে। এই কোষগুলোই কি করে? এই কোষগুলোই কি করে? কেমিক্যাল নিঃসরণ করে। যেই কেমিক্যালগুলো কার মধ্যে যায়? এই ডাক্টের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। এই ডাক্টের মধ্যে চলে যায়। বুঝতে পারছিস আমার কথা? না আমি মনে কর এটা আমি বড় করে এখানটাতে আঁকি, এই যে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ এটা কিসের মতো? আম পাতার মতো এরকম অনেকটা, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এইখানটাতে কোষ আছে, এই দিক দিয়ে কোষ আছে, এটা মনে কর অগ্নাশয়। তাহলে এই কোষের থেকে কি হবে? এর মধ্যে কি যাবে? বিভিন্ন ধরনের কেমিক্যাল যাবে। এই কোষের থেকেও কেমিক্যাল যাবে, এই কোষের থেকেও কেমিক্যাল যাবে। যেই কেমিক্যালগুলো কি করে? যেই কেমিক্যালগুলো মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট বা শর্করা ভাঙার জন্য কি থাকে? এনজাইম থাকে। ফ্যাট ভাঙার জন্য এনজাইম থাকে। তারপরে কি? তারপরে প্রোটিন ভাঙার জন্য এনজাইম থাকে। তারপরে কি থাকে? ডিএনএ আরএনএ ভাঙার জন্য এনজাইম থাকে। যেই এনজাইমগুলো এই ডাক্টের মধ্যে দিয়ে, ঠিক আছে, এই ডাক্টের মধ্যে দিয়ে কি যায়? কোথায় গিয়ে পড়ে? এই ডাক্টের মধ্যে দিয়ে আমাদের ইন্টেস্টাইন, অর্থাৎ এই যে ডুওডেনামে, ঠিক আছে। দেখেছি এখানটাতে ডুওডেনাম। তাহলে এই যে নালী, এই নালীর মধ্যে দিয়ে কোথায় গিয়ে? ডুওডেনামে গিয়ে পড়ছে। তাহলে এই প্যানক্রিয়াসের কাজ কি বা অগ্নাশয়ের কাজ কি?
অগ্নাশয়ের কাজ হলো এর মধ্যে সব কোষ থাকে সেই কোষগুলো ভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যেই কেমিক্যালগুলো কি হয় এর মধ্যে যে ডাক্ট রয়েছে, ঠিক আছে, যেই ডাক্টের মাধ্যমে কি হয়, যেই ডাক্টের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে পড়ে। ক্লিয়ার এখানটাতে? আচ্ছা, এই অগ্নাশয়ে দুই ধরনের কোষ থাকে, একটা হলো অন্তঃক্ষরা আর একটা হলো বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা যে কোষগুলো থাকে সেই কোষগুলোর থেকেই কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে ফ্যাট এইগুলো ভাঙার জন্যে যে কেমিক্যাল দরকার সেই কেমিক্যাল নিঃসরিত হয়, ঠিক আছে। আর অন্তঃক্ষরা যে কোষগুলো থাকে তার থেকে কি নিঃসরিত হয়, হরমোন নিঃসরিত হয়, ঠিক আছে। অন্তঃক্ষরা, তাহলে অগ্নাশয়ের কি থাকে, দুই ধরনের কোষ থাকে, একটা হলো অন্তঃক্ষরা, একটা হলো বহিঃক্ষরা। বহিঃক্ষরা থেকে কি নিঃসরিত হয়, সবগুলো কিন্তু নোট করবি সবাই, ঠিক আছে। বহিঃক্ষরা থেকে কি নিঃসরিত হয়, বহিঃক্ষরা থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইগুলো ভাঙার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম এই ডাক্টের মধ্যে দিয়ে কোথায় গিয়ে পড়ে, কোথায় গিয়ে পড়ে, ক্ষুদ্রান্তে গিয়ে পড়ে। আবার এখানে অন্তঃক্ষরা বলে এক ধরনের কোষ থাকে, সেই কোষের থেকেও কি বের হয়, সেই কোষের থেকেও বিভিন্ন ধরনের কেমিক্যাল, ঠিক আছে, যেরকমের হরমোন, অ্যাকচুয়ালি কি হরমোন, ইনসুলিন আর গ্লুকাগন, ঠিক আছে। ইনসুলিন আর গ্লুকাগন হরমোন নিঃসরিত হয়। ইনসুলিন আর হরমোন, তোরা জানিস ইনসুলিন আর হরমোন সম্পর্কে, তোদের পরে পড়িয়ে দেবো। ইনসুলিন আর হরমোন, সরি, ইনসুলিন আর গ্লুকাগন সম্পর্কে পরে পড়িয়ে দেবো। যাই হোক, তাহলে বুঝতে পেরেছিস এখানটাতে, ক্লিয়ার হয়েছে এখানটাতে, ক্লিয়ার। এইবার একটা জিনিস দেখ, এই যে ডাকটা, এই ডাকটা কোথায় গিয়ে পড়েছে, এই ডাকটা আমি কি বললাম, এই ডাকটা গিয়ে পড়েছে তোদের ডুওডেনামে বা ক্ষুদ্রান্তে। এইবার দেখ এইখানটাতে যে কমন বাইল ডাক্টটা ছিল না, এই যে এই জায়গাটাতে যে কমন বাইল ডাক্ট ছিল, এই কমন বাইল ডাক্ট আর এখানকার যে প্যানক্রিয়াটিক ডাক্ট ছিল, এই যে এটাকে কি বলা হয়, প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে, প্যান CREATIC ক্রিয়েটিক ডাক্ট। তাহলে এই বাইল ডাক্ট আর এই প্যানক্রিয়াটিক ডাক্ট দুইজনে এক জায়গায় মিলে যায়, ঠিক আছে, এক জায়গায় এরকমের করে মিলে যায়, দুইজনে এক জায়গায় কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিলে গিয়ে তবেই এটা কোথায় গিয়ে পড়ছে, তবেই এটা ক্ষুদ্রান্তে বা ইন্টেস্টাইনে গিয়ে পড়ছে, স্মল ইন্টেস্টাইনে গিয়ে পড়ছে। এরা এরা কি হচ্ছে, দুইজনে এক জায়গায় মিলে যাচ্ছে, দেখেছিস। এই দেখ এখানটাতে কি বলেছিলাম, কমন বাইল ডাক্ট, আর এটা কি প্যানক্রিয়াটিক ডাক্ট। এই প্যানক্রিয়াটিক ডাক্ট আর এই বাইল ডাক্ট এই জায়গাটাতে মিলে গেছে, দেখেছিস, এই জায়গাটাতে মিলে গেছে। তাহলে মিলে গিয়ে তবেই ডুওডেনামে প্রবেশ করেছে, ক্লিয়ার হয়েছে। যেহেতু এরা দুইজনে মিলে গিয়ে এই জায়গা পড়েছে, অর্থাৎ ইন্টেস্টাইনে পড়েছে, যার কারণে এই যে বাইরে যে অংশটুক রয়েছে, এই মিলে যাওয়ার পরে যে নালিকাটুক রয়েছে, দেখেছিস, এটা কি ছিল, এটা ছিল প্যানক্রিয়াটিক ডাক্ট, আর এটা কি ছিল, এটা ছিল কমন বাইল ডাক্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু বাইল ডাক্ট। তাহলে কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট এক জায়গায় মিলে যায়, এখানটাতে মিলে গেছে, মিলে যাওয়ার পরে কি দেয়, ওরা একটা নালিকা রূপে কোথায়, স্মল ইন্টেস্টাইনে গিয়ে পড়ে। এইখানটাতে মনে কর স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ডুওডেনাম রয়েছে, ঠিক আছে। এই যে জায়গাটা, এই জায়গায় মনে কর, এইখানটাতে মনে কর কি রয়েছে, ডুওডেনাম রয়েছে, ক্লিয়ার হয়েছে। তখন এই যে নালিকা, এই নালিকা অর্থাৎ কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে যাওয়ার পরে যে নালিকা তৈরি হয়েছে, এই নালিকাকে কি বলা হয়, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হয়। HAPATO, হেপাটো প্যানক্রিয়াটিক, PANCREATIC, প্যানক্রিয়াটিক ডাক্ট। কেন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হয়, ওর নাম থেকেই জানতে পারবি। হেপাটো, হেপাটো মানে আগে কি বলছেন, যকৃৎ সম্বন্ধীয়, আর প্যানক্রিয়াটিক মানে কি, প্যানক্রিয়াটিক মানে হলো অগ্নাশয় সম্বন্ধীয়, ঠিক আছে। আর হেপাটো প্যানক্রিয়াটিক কেন বলছে, কারণ হেপাটো মানে যকৃৎ আর কি অগ্নাশয়, যকৃৎ আর অগ্নাশয় দুজনের ডাক্ট মিলে গিয়ে একটা কমন ডাক্টে পরিণত হয়েছে, এই সেই ডাক্ট এইটুকু, ঠিক আছে, যার কারণে এটাকে
হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এখানটাতে সবার? আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এবং যখন ওরা কি করে, এই যে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট মিলে গেছে, মিলে গিয়ে কোথায় ডুওডেনামে পড়েছে, ডুওডেনামে যাওয়ার আগে ওদের কি থাকে, একটা দরজার মতো বা কপাটিকা পার হতে হয়। বুঝতে পেরেছিস? এই যে এইখানটাতে, এই যে এই জায়গাটা, এর মধ্যে দিয়েই তো কি আসছে, এর মধ্যে যেসব কেমিক্যাল নিঃসরিত হলো, তারপরে এর মধ্যে দিয়ে যেসব কেমিক্যাল, অর্থাৎ কমন বাইল ডাক দিয়ে যে বাইল আসলো, এখান দিয়ে যেসব কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ভাঙার জন্য যেসব কেমিক্যাল আসলো, সেই কেমিক্যালগুলো তো এর মধ্যে দিয়ে আসছে। এসে কি হবে, এসে এখান থেকে বেরোবে, কিন্তু বেরোনোর আগে ওদের একটা দরজা পার হতে হয়। এইখানটাতে কি আছে, একটা দরজার মতো আছে, ঠিক আছে, এরকম দরজার মতো আছে, যেই দরজাকে কি বলা হয়, দরজা বা কপাটিকা, যেটাকে কি বলা হয়, স্ফিংটার অফ অড্ডাই বলা হয়, ঠিক আছে, বা ওডিডিআই, ঠিক আছে। স্ফিংটার মানে কি, কপাটিকা, ওডিডিআই, ঠিক আছে। আচ্ছা, আমার প্রোনাউন্সিয়েশনে অনেক সময় ভুল হয়, আমি এইভাবে প্রোনাউন্সিয়েশন করি, কিন্তু তোরা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে এখানটাতে? আমি এখানটাতে মুছে দিচ্ছি যাতে করে কি না হয়, যাতে করে এখানটাতে জগা খিচুড়ি না দেখা যায়। আমি মুছে দিচ্ছি, তোরা কি করতে পারিস, তোরা পজ করে টুকে নিতে পারিস, ঠিক আছে। তাহলে আশা করছি সবার এইটুকু ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। যদি একটুখানি কোথাও ক্লিয়ার না হয় তোদের, তোরা আবার আরেকবার দেখতে পারিস, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি গেল। এরপরে কি রয়েছে, আচ্ছা, এরপরে ওই পাশের অংশটা একটুখানি মুছতে হবে, এই পাশের অংশটা এটুকু মুছে দিলাম আমি। তোরা স্কিপ করতে পারিস, যেখান থেকে আমি মোছামুছি করছি সেখান থেকে স্কিপ করে দিতে পারিস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এবার আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যেও কিন্তু এক ধরনের গ্ল্যান্ড রয়েছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং তোদের বইয়ে শুধুমাত্র লেখা রয়েছে, কিন্তু তোরা ভিজুয়াল না পেলে কি করতে পারবি না, বুঝতে পারবি না। পাকস্থলীর মধ্যে যে গ্ল্যান্ডটা রয়েছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। কি গ্ল্যান্ড বলা হয়? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে। হ্যাঁ, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে। এইবার এটা কি, এই যে আকৃতি, যে শেপ, এটাকে স্টোমাক বা পাকস্থলী বলা হয়, জানিস তোরা। এবার এই স্টোমাকের কি করেছি, স্টোমাকের এখান থেকে কেটে চেষে বের করে ফেলেছি, বুঝতে পেরেছিস? তাহলে কি দেখতে পাচ্ছি, স্টোমাকের ভিতরের অংশ দেখতে পাচ্ছি। তাহলে স্টোমাক কি করেছি, বাইরের থেকে এরকমের করে কেটেছি, কেটে কি করেছি, কেটে টেনে বের করে ফেলে দিয়েছি। তাহলে কি এইগুলো সব ভিতরের অংশ দেখতে পাচ্ছিস। এইবার এই ভিতরের অংশ কি দেখতে পাবি, এরকমের অনেক রিজ দেখতে পাবি, রিজ বা খাজ দেখতে পাবি, ঠিক আছে। স্টোমাকের ভিতরে কি দেখতে পাবি, খাজ দেখতে পাবি, এবং খাজের মধ্যে ছোট ছোট গহ্বর বা পিঠ দেখতে পাবি, ঠিক আছে। এই দেখ, আমি কালো কালো দিয়ে এই গহ্বর গুলোকে বুঝিয়েছি, ঠিক আছে। এইবার এই যে পিঠ বা গহ্বর যেইখানটাতে আছে, সেখানে কি করলাম, ম্যাগনিফাইং গ্লাস দিলাম, গ্লাস দিয়ে টেনে বড় করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে দেখেছিস ম্যাগনিফাইং গ্লাস দিয়েছি, গ্লাস দিয়ে তারপরে বড় করেছি, বড় করে কি করেছি, কেটেছি, ক্রস সেকশন করেছি, ঠিক আছে। পিঠ বরাবর, এই যেখানে পিঠ আছে বা যেখানে গহ্বর রয়েছে, সেই গহ্বর বরাবর এরকম করে কেটে দিয়েছি, বুঝতে পারছিস? 3D পিকচার এখানটাতে এইভাবে করে কেটে দিয়েছি। কেটে দিলে দেখতে পাবি এইখানটাতে এরকমের লাইন দিয়ে অনেকগুলো কি রয়েছে, কোষ রয়েছে, ঠিক আছে। এই এরকমের অনেকটা ইউ না, অ্যাকচুয়ালি এক একটা এক এক রকমের শেপের হয়, তাও তোরা ইউ এর মতো মনে কর, বোঝানোর সুবিধার্থে আমি বলে দিলাম। এরকমের ইউ এর মতো কি রয়েছে, কোষ রয়েছে, এরকম, ঠিক আছে। বোতলের মতো ক্লিয়ার হয়েছে।
এই যে গ্ল্যান্ডটা বোতলের মতো, সবসময় যে বোতলের মতো হবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ক্লিয়ার? এই বোতলের মতো যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি সেটাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়, যেটা কার মধ্যে থাকে? পাকস্থলীর মধ্যে। এবং পাকস্থলীর যে কি থাকে, পাকস্থলীর বাইরে বাইরের থেকে কেটে যদি বের করে আনিস তাহলে দেখতে পাই পাকস্থলীর ভিতরের দিকে রকমের গহ্বর রয়েছে। গহ্বরকে যদি গহ্বর বরাবর এরকম করে কাটিস, পাতলা করে কেটে মাইক্রোস্কোপের নিচে দেখিস, তখন এরকমের লাইন দিয়ে কোষের মতো দেখতে পাবি। আর এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকেই কি বলা হয়? এই গ্ল্যান্ডটাকেই বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এই যে বোতলের মতো অংশ আঁকলাম, এর পাশ দিয়ে কি থাকে? কোষ থাকে। ঠিক আছে, অসংখ্য কোষ রয়েছে। আচ্ছা, কি কি কোষ থাকে? আপাতত জেনে রাখ, 3 ধরনের কোষ থাকে। তোদের বইয়ে 3 ধরনের কোষই লাগবে। কি থাকে? 3 ধরনের কোষ থাকে। কি? একটা হলো মিউকাস কোষ। ঠিক আছে, মিউকাস সেল বা মিউকাস কোষ। ঠিক আছে, তারপরে প্যারাইটাল সেল থাকে। মনে কর এই কালো রঙের যেগুলো রয়েছে এগুলো হলো প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল। আর কি থাকে? আর চিপ সেল থাকে। মনে কর এরকমের যেটা রয়েছে সেটা হলো চিপ সেল। এবার কথা হচ্ছে, কেন এতগুলো সেল দিয়ে আমার কি দরকার? এই গ্ল্যান্ডের মধ্যে 3টে আলাদা আলাদা যে কোষ রয়েছে তাদের আলাদা আলাদা কাজ রয়েছে। এই মিউকাস সেল থেকে এই যে বোতলের মতো যে অংশ দেখতে পাচ্ছিস, এর মধ্যে মিউকাস ক্ষরিত হয়। ঠিক আছে, তারপরে কি হয়? এই মিউকাসে যখন ভরে যায় বোতলটা, তখন কি হয়? বাইরে অর্থাৎ এই পাকস্থলীর মধ্যে মিউকাস বের হয়। ক্লিয়ার আছে? তাহলে পাকস্থলীর মধ্যে মিউকাসের কেন দরকার? কারণ মিউকাস কি করে? খাদ্যবস্তুকে, আর তোরা জানিস পাকস্থলীর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিডিক অবস্থা বিরাজ করে। তাহলে মিউকাস কি করে? ওই অ্যাসিডিক অবস্থার কারণে যদি ক্ষতিগ্রস্ত, যাতে করে পাকস্থলী ক্ষতিগ্রস্ত না হয় তার একটা ব্যবস্থা করে। ঠিক আছে, আর মিউকাস কি করে? এই খাদ্যবস্তুকে কি করে? মিউকাসের সঙ্গে মিশে যেতে সাহায্য করে, যাতে কি হয়? যেসব খাদ্যবস্তু রয়েছে সেই খাদ্যবস্তু সহজেই ক্ষুদ্রান্তে প্রবেশ করতে পারে পাকস্থলীর থেকে। জানিস পাকস্থলীর থেকে 4-5 ঘন্টার মতো খাবার থাকে, তাহলে পাকস্থলীর থেকে সহজেই ক্ষুদ্রান্তে প্রবেশ করতে, কারণ ক্ষুদ্রান্তে যদি প্রবেশ না করে তাহলে খাবার কি ডাইজেশনই হবে না, তাই না? জানিস তোরা ক্ষুদ্রান্তে কি হয়? ক্ষুদ্রান্তে সব থেকে বেশি পরিমাণে সব ক্ষুদ্রান্তেই ডাইজেশন হয়, তাই না? ডাইজেশন আর অ্যাবজর্পশন কোথায়? ক্ষুদ্রান্তেই হয়। আচ্ছা, তাহলে মিউকাস থাকে। তারপরে এই যে প্যারাইটাল সেল রয়েছে, এই প্যারাইটাল সেলের কাজ কি? প্যারাইটাল সেলের কাজ হলো এই বোতলের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া, বুঝতে পেরেছিস? ত্যাগ করা। আর যখনই এই বোতলটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভরে যায়, তখন পাকস্থলীর মধ্যে কি হয়? পাকস্থলীর মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে পাকস্থলীর মধ্যে কেন HCl দরকার বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার? কেন দরকার? কারণ এইখানে আরেক ধরনের সেল আমি এঁকেছি, যেটাকে বলা হয় চিপ সেল। এই চিপ সেল থেকে এই বোতলের মধ্যে পেপসিনোজেন নামক, PEPSINOGEN, পেপসিনোজেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি পেপসিনোজেনের নন অ্যাক্টিভ ফর্ম প্রোপেপসিন, পেপসিনোজেন, সরি নন অ্যাক্টিভ না, পেপসিনোজেন নামক এক ধরনের কি হয়? পেপসিনোজেন নামক এক ধরনের এনজাইম খরিত হয়। ঠিক আছে, অর্থাৎ পেপসিনোজেন খরিত হয় কোথায়? এই বোতলের মধ্যে। এবার কথা হচ্ছে পেপসিনোজেন কি দরকার? কেন দরকার পেপসিনোজেন? পেপসিনোজেন কি করে? এই সেলের সঙ্গে মিশে গিয়ে কিসে পরিণত হয়? পেপসিনে পরিণত হয়। আর পেপসিন কি করে? পেপসিন আমরা যে প্রোটিনটা খাই সেই প্রোটিনকে ভেঙে ছোট করতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? আমি যখন ডাইজেশন পড়াবো তোদের একটু পরেই, এটা শেষ হয়ে গেলে একটু পরেই ডাইজেশনে আসছি, ডাইজেশনে আরো ক্লিয়ারলি তোদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে চিপ সেল থেকে কি কি বের হয়? পেপসিনোজেন বের হয়। যে পেপসিনোজেন কার সঙ্গে? এই সেলের সঙ্গে মেশে। কোথায় গিয়ে মেশে? পাকস্থলীর মধ্যে গিয়ে মেশে। ঠিক আছে, পেপসিনোজেন কোথায় গিয়ে মেশে? এর সঙ্গে
HCl মিশে কিসে পরিণত হয়? পেপসিনে পরিণত হয়। আর এই পেপসিনটাই কি করে? এই পেপসিনটাই পাকস্থলীর মধ্যে কি যে প্রোটিন রয়েছে, যে আমরা প্রোটিনগুলো খাই, সেটাকে ছোট্ট 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 করে কাটে। ঠিক আছে, কিসে কাটে? পেপটাইডে কাটে। পেপটাইডসে ভেঙে দেয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটুকু ক্লিয়ার? সরি। আচ্ছা, তাহলে এইখানে আমি মোটামুটি তোদের গ্ল্যান্ড সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, গ্ল্যান্ডে আমরা কি কি জানলাম? আমাদের মুখ থেকে, আমি আবার একটু সংক্ষিপ্তকরণ করে দিই, মুখে তিনটে, অর্থাৎ এই মুখমণ্ডল তিনখানা ডাইজেস্টিভ গ্ল্যান্ড ছিল। স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা একটা হলো প্যারোটিড, একটা হলো সাবলিঙ্গুয়াল, একটা হলো ম্যান্ডিবুলার। ঠিক আছে, সাবম্যান্ডিবুলার কেন বলা হচ্ছে? কারণ ওটা ম্যান্ডিবুলের নিচেই থাকছে। লিঙ্গুয়াল কেন বলা হচ্ছে? কারণ জিভের নিচেই থাকছে, জিহ্বার যে নিচে সেই জায়গায় থাকছে, যার কারণে ওটাকে সাবলিঙ্গুয়াল বলা হচ্ছে। তারপরে আরেকটা গ্ল্যান্ড রয়েছে, যেটা আমাদের সব থেকে বড় গ্ল্যান্ড শরীরে, যেটাকে কি বলা হয়? লিভার বলা হয়। লিভার কি? লিভার আমাদের শরীরে যে কি জৈব রসায়নাগার বলা হয়। ঠিক আছে, আর লিভারের থেকে কি হয়? লিভারের চারটে অংশে, অর্থাৎ চারটে খণ্ডকে বিভক্ত থাকে। একটা হলো রাইট, লেফট, কোয়াড্রেট। তারপরে কি হয়? লিভারের থেকে কি প্রডিউস হয়? বাইল প্রডিউস হয়। সেই বাইলটা কি করে? অনেকগুলো ডাক্টের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা কমন ডাক্টে পরিণত হয়, যেটাকে কি বলা হয়? কমন হেপাটিক ডাক্ট। কেন হেপাটিক বলা হচ্ছে? কারণ হেপাটিক মানে যকৃৎ সম্বন্ধীয়, যার কারণে আর সবাই একই সঙ্গে মিলিত হচ্ছে, যার কারণে এটাকে কমন হেপাটিক ডাক্ট বলা হচ্ছে। তারপরে যখন আমাদের শরীরে বাইলের দরকার নেই, তখন কি হচ্ছে? এটা একটা থলিতে গিয়ে মিশে, যেটাকে বলা হয় পিত্তথলি। এবার যখন আমাদের শরীরে দরকার হচ্ছে, তখন পিত্তথলির থেকে বাইল বেরোচ্ছে, বেরিয়ে আর আমাদের এই কি বলে যকৃৎ থেকেও বাইল আসছে, বেরিয়ে দুটো একই নালি দিয়ে কোথায়? ইন্টেস্টাইনে গিয়ে মিশছে, যেটাকে কি বলা হয়? কমন বাইল ডাক্ট। আচ্ছা, কমন বাইল ডাক্ট কার সঙ্গে? প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে মিশছে, তারপরে গিয়ে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট পরিণত হচ্ছে, এবং হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে তবেই গিয়ে ক্ষুদ্রান্তে গিয়ে মিশছে। এবং হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট আর ক্ষুদ্রান্ত, অর্থাৎ দুওডেনামের মাঝে একটা কি থাকে? একটা স্ফিংটার থাকে, যেটাকে কি বলা হয়? স্ফিংটার অফ অর্ডাই বলা হয়। আর এখানে মোটামুটি ক্লিয়ার। আর এরপরে কি রয়েছে? এরপরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের পাকস্থলীর মধ্যে থাকে। পাকস্থলীকে এরকম করে কেটে বাইরে বের করে নিয়ে আসলে ভিতরে যে অংশ দেখতে পাচ্ছি, পাকস্থলীর ভিতরে কি থাকে? অনেক রিজ থাকে, রিজ বা খাজ থাকে। খাজের মধ্যে দেখতে পাবি কি? পিঠ বা গহ্বর রয়েছে। গহ্বর বরাবর এরকম যদি কেটে মাইক্রোস্কোপের নিচেই দেখি, তাহলে কি দেখতে পাবো? এরকমের দেখতে পাবো অনেকটা বোতলের মতো, কি অনেকটা বোতলের মতো গ্ল্যান্ড দেখতে পাবো। ঠিক আছে, যেটাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়। তাতে 3 ধরনের সেল রয়েছে তোদের বইয়ের সাপেক্ষে। আচ্ছা, এবারে কি আছে? একটা হলো মিউকাস সেল, যেটা কি করে? মিউকাস তৈরি করে। আর একটা হলো সিপ সেল, যেটা পেপসিনোজেন তৈরি করে। আর আরেকটা হলো প্যারাইটাল সেল কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, HCl। আর HCl আর পেপসিনোজেন মিশে গিয়ে কিসে পরিণত হয়? পেপসিনে মিশে পরিণত হয়। পেপসিন কার সঙ্গে যুক্ত হয়? পেপসিন আমাদের পাকস্থলীতে যেসব প্রোটিন যায়, সেই প্রোটিনকে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে টুকরো টুকরো করে। ঠিক আছে, অর্থাৎ পেপসিন কিসে পরিণত করে দেয়? প্রোটিনকে পেপটাইডসে পরিণত করে। ঠিক আছে, পেপসিন প্রোটিনকে। এটুকু সবার ক্লিয়ার? ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? আমি এখানে একটুখানি মুছে দিয়ে তোদের ডাইজেশনটা একটুখানি বুঝিয়ে দিই। ঠিক আছে, আজকে অ্যাবজর্পশন শেষ করে দিতে পারতাম, কিন্তু বোর্ডের স্বল্পতার কারণে হচ্ছে না। একটুখানি ছবি আঁকার দরকার ছিল, একটুখানি বড় বোর্ড হলে হতো। যাই হোক, তোদের নেক্সট লেকচারের জন্য ওয়েট করতে হবে একটুখানি। আচ্ছা, এবার কি আছে? ডাইজেশন কি জিনিস? ডাইজেশন হলো আমরা যেসব খাবারটা খাই, সেই খাবারটা কি হয়? সাধারণত অনেক বৃহৎ শৃঙ্খলাকার অণু নিয়ে গঠিত। যেই বৃহৎ শৃঙ্খলাকার অণুকে আমাদের শরীর কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। যার কারণে অণুগুলোকে
কাটতে হয়, ছোট্ট ছোট্ট অংশে কাটতে হয়। যেরকমের প্রোটিনের কথাই ধর, প্রোটিন কি হয়, প্রোটিন এরকমের অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। ঠিক আছে, মনে কর এটা একটা ডিম। ঠিক আছে, এটা মনে কর একটা ডিম। এই ডিমকে যদি আমরা, ডিমের এই সাদা অংশে প্রোটিন রয়েছে, এই সাদা অংশকে যদি দেখি তাহলে এই ডিমের মধ্যে কি রয়েছে, অসংখ্য অ্যামাইনো, এই প্রোটিনের মধ্যে আছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে এরকমের বন্ধন দিয়ে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। ঠিক আছে, কি তাহলে অনেকগুলো বন্ধন দিয়ে, যেটাকে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়ে পেপটাইডসে পরিণত হয়েছে। এরকমের অনেকগুলো পেপটাইডস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, এরকম অনেকগুলো পেপটাইডস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করেছে, পলিপেপটাইড তৈরি করেছে। এরকম অসংখ্য পেপটাইড পরস্পরের সঙ্গে, আচ্ছা এটা মনে করে এর সঙ্গে যুক্ত হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, পলিপেপটাইড তৈরি করেছে। তারপরে পলিপেপটাইড আবার কি হয়েছে, পরস্পরের সঙ্গে প্যাচ খেয়ে প্রোটিন তৈরি করেছে। ঠিক আছে, এটা অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, তোদের বইয়ে এত নেই, অর্থাৎ এই চ্যাপ্টারে নেই, তোদের বায়োমলিকিউলস একটুখানি আছে, যখন ওটা পড়াবো তখন ক্লিয়ার করে বলবো। ঠিক আছে, তাহলে মনে রাখ, প্রোটিন কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড কি অনেকগুলো ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে এক ধরনের বন্ড দিয়ে যুক্ত থাকে, যেটাকে পেপটাইড বন্ড বলা হয়। আর এই পেপটাইড বন্ডটা কি করে, পেপটাইড বন্ড, অনেকগুলো পেপটাইড, তাহলে পেপটাইড বন্ডে যুক্ত হওয়ার পরে ওরা কিসে পরে, পেপটাইডসে পরিণত হয়, অনেকগুলো পেপটাইডস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি হয়, পলিপেপটাইডে তৈরি হয়। পলিপেপটাইড তারপরে গিয়ে পরস্পরের মধ্যে প্যাচ খেয়ে প্রোটিনে তৈরি করে। ঠিক আছে, এটুকু মনে রাখ। তাহলে অনেক অনেক কমপ্লেক্স, আমরা যে প্রোটিনগুলো খাই অনেক কমপ্লেক্স একটা স্ট্রাকচার, সেটাকে আমাদের শরীর কি করতে, অ্যাবজর্ব করতে পারে না, যার কারণে এদেরকে, এই প্রোটিনকে ভেঙে ছোট্ট ছোট্ট অংশে, এরকম ছোট্ট ছোট্ট প্রোটিনে পরিণত করতে হয়, তবেই আমাদের শরীর কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, ঠিক ঠিক এরকমেরই আমরা যেসব কি করি, আমরা যেসব কি করি, শর্করা খাই, সেই শর্করাগুলো কি হয়, শর্করাকেও ভেঙে সরল শর্করাতে পরিণত করে। সব শর্করা খাই, সেই শর্করাগুলো বেশিরভাগই বড় বড় অসংখ্য সরল শর্করা নিয়ে গঠিত। মনে কর শর্করা কি একটা হলো বড় শর্করা। ঠিক আছে, এই শর্করা কি আছে, অসংখ্য সরল শর্করা, এরকমের অসংখ্য সরল শর্করা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। যেরকমের গ্লুকোজ পরস্পরের সঙ্গে অনেক গ্লুকোজগুলো যুক্ত হয়ে কি হয়, একটা শর্করা তৈরি করে। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমাদের শরীর কিন্তু সহজে গ্রহণ করতে পারে না। তাহলে এদেরকে কি করতে হয়, এদেরকে ভাঙতে হয়, ভেঙে ছোট্ট ওদের সরল অণুতে পরিণত করতে হয়, তবেই আমাদের শরীর কি করতে পারে, ওদেরকে গ্রহণ করতে পারে। যেরকমের ফ্যাট কি, ফ্যাট হলো গ্লিসারল CH2OH, তাহলে ফ্যাট কি, ফ্যাট হলো CH2, তাহলে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এই একটা ফ্যাটকে যদি ভাঙিস তাহলে কি হবে, তাহলে এরা দুইজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হবে, একটা ফ্যাট তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে এত বড় যে অণু, দেখ এরা দুইজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তবেই ফ্যাট তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হবে, তাহলে অনেক অনেক জটিল একটা অণু তৈরি আছে। দেখ আমি যুক্ত করে দেখাচ্ছি তোদেরকে। তাহলে এর থেকে ওই ছিল CH2COH, এখান থেকে কি হবে, অক্সিজেন আর এই হাইড্রোজেন চলে যাবে, এখানে ও থাকবে, CH2OCR। ঠিক আছে, তারপরে CH,
এখান থেকে কি হবে, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে যাবে, মিলে গিয়ে জল বেরিয়ে যাবে, 3 অণু জল বেরোবে। ঠিক আছে, তোদের বায়োমলিকুলে আসে এইগুলো, কিন্তু এখন একটুখানি অল্প সামান্য একটুখানি ধারণা লাগবে, সামান্য। আমি বায়োমলিকুলে যখন কি আছে, যখন লেকচার দেবো তখন আমি তোদের এটা বোঝাই দেবো ভালো করে। ঠিক আছে, তা এখন জাস্ট একটুখানি দেখ, একটুখানি ধৈর্য নিয়ে দেখ। ঠিক আছে, আর এখানটাতে একটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে CH2, আর এখানকার অক্সিজেন আর এই হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আর আরেকটা জল বেরিয়ে যাবে। ঠিক আছে, CO R1 R2 R3। বুঝতে পেরেছিস? তাহলে এটা একটা ফ্যাট। ঠিক আছে, মনে কর এই আরটা কিন্তু অনেকগুলো কি হতে পারে, কার্বনের শৃঙ্খল হতে পারে। ঠিক আছে, এইখানে আর না দিয়ে মনে কর এরকমের অসংখ্য কার্বনের শৃঙ্খল হতে পারে, অসংখ্য কার্বনের শৃঙ্খল হতে পারে। ঠিক আছে, বড় বড় কার্বনের শৃঙ্খল হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম যদি বড় বড় কার্বনের শৃঙ্খল হয়, তাহলে সেটাকে আমাদের শরীর কি করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। আমাদের শরীরকে অ্যাবজর্ব করতে হলে এখানকার এটা একটা ফ্যাট হলো, এই ফ্যাটকে ভেঙে এই ছোট্ট ছোট্ট, এটাকে বলা হয় গ্লিসারল, এটা যেটা লিখলাম এটাকে বলা হয় গ্লিসারল, আর এটাকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে গ্লিসারল আর এই ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে হয়। এই বড় বড় এখানে যে ফ্যাট রয়েছে এটা তো ফ্যাট, এই ফ্যাটকে আমাদের শরীর কি করতে পারে না, গ্রহণ করতে পারে। একে ভেঙে এরকমের ছোট্ট ছোট্ট অর্থাৎ গ্লিসারল আর এই ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে হবে, তবেই কি হবে, আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে। ঠিক আছে, যার কারণে আচ্ছা এই যে ছোট ছোট অংশে ভেঙে দেওয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল, এই যে তোরা একটু আগে পড়লি গ্ল্যান্ড রয়েছে আমাদের শরীরে, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, সেই ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি করে, কেমিক্যাল সারে সেই কেমিক্যালগুলো এই ফ্যাটকে, কার্বোহাইড্রেটকে, এই প্রোটিনকে ভেঙে সরল অণুতে পরিণত করে। আর সরল অণুতে যখনই পরিণত হয় তখনই আমাদের শরীর ওটাকে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এখানে সবার ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে এটাকে একটুখানি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে তোরা একটা জিনিস খেয়াল কর, আচ্ছা এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মুছে দিলে কারোর কোনো অসুবিধা নেই, আমি মুছে দিচ্ছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মুছে দিচ্ছি। আচ্ছা দেখ কি ঘটনা ঘটে, আমরা যে খাবারটা খাই সেটা প্রথমে কোথায় যায়, আমাদের মুখের থেকে কোথায় আসে, মুখের থেকে ইসোফেগাস, ইসোফেগাসের থেকে স্টোমাক। ঠিক আছে, আমি ইসোফেগাস লিখলাম না কারণ ইসোফেগাসের এখন দরকার নেই। আচ্ছা, স্টোমাক থেকে কোথায় যায়, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তাই তো। তারপরে কি হয়, তারপরে লার্জ ইন্টেস্টাইন। এইবার কথা হচ্ছে যে আমাদের শরীরে যে কি হয়, যে ডাইজেশনটা হয়, সেই ডাইজেশনটা অ্যাকচুয়াল ডাইজেশন, প্রকৃত সব ডাইজেশনটা কোথায়, ইন্টেস্টাইনে হয়। কোথায় হয়, ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনের কোথায় হয়, এই ডুওডেনামে হয়। ডুওডেনাম অংশে আমাদের শরীরের অধিকাংশ ডাইজেশনটা কোথায় হয়, এই ডুওডেনামের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের ডুওডেনামের মধ্যে সংগঠিত হয়। ক্লিয়ার হয়েছে তাহলে সবার? তাহলে আর আমরা কি জানি, এই ইন্টেস্টাইন কয় ভাগে বিভক্ত, 3 ভাগে। ইন্টেস্টাইন কয় ভাগে বিভক্ত, 3 ভাগে, ডুওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ঠিক আছে, আচ্ছা এই ইলাইয়াম এটা কি, এটা সব থেকে হাইলি কয়েলড বা সব থেকে বেশি পেঁচানো। আর এই ডুওডেনামে কি হয়, ইন্টেস্টাইনের এই ডুওডেনামে অ্যাকচুয়ালি ডাইজেশন হয়, সব থেকে বেশি পরিমাণে ডাইজেশন হয়। ঠিক আছে, তাহলে কোথায় হয়, ডুওডেনামে সব থেকে বেশি ডাইজেশন হয়, অর্থাৎ সব থেকে বেশি আমরা যখন খাবার খাই সেই খাবারকে ভাঙে কোথায়, ডুওডেনামে। আচ্ছা তাহলে তোদের প্রশ্ন আসতে পারে, ডুওডেনামেই যদি সব
হয়ে যায়, তাহলে মুখের কাজ কি আর স্টোমাকের কাজ কি? মুখের কাজ আগের দিন তোদেরকে আমি বলেছি। মুখের কাজ কি? মুখে যে দাঁত রয়েছে, দাঁত খাবারকে চিবাই। আচ্ছা, ওগুলোর কথা আমি আলোচনায় আনলাম না। মুখের আরও কাজ রয়েছে, তোরা প্রথমেই জেনেছিলি। প্রথমে কি জেনেছিলি? প্রথমেই জেনেছিলি যে আমাদের মুখের মধ্যে যে স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, সেই স্যালাইভারি গ্ল্যান্ডের থেকে কি তৈরি হয়? স্যালাইভারি গ্ল্যান্ডের থেকে আমরা জেনেছি যে টায়ালিন নামক এক ধরনের শর্করা তৈরি হয়, যেই শর্করাটা কি করে? আমাদের সেদ্ধ শর্করাকে কাটতে অর্থাৎ ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের যে ডাইজেশন প্রক্রিয়া সেটা কোথায় শুরু হয়? মুখেই শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে ডাইজেশন মানে আমি কি বলেছি? ডাইজেশন মানে বলেছি যে ভাঙা। আমরা যে খাবারগুলো খাই তাদেরকে ভাঙা। তাহলে কি কি জিনিসকে ভাঙবে? কার্বোহাইড্রেটকে বা শর্করাকে ভাঙবে, তাই তো? আর কিসে ভাঙবে? আর কি কাকে ভাঙবে? প্রোটিনকে ভাঙবে। আর কাকে ভাঙবে? ফ্যাটকে ভাঙবে, তাই তো? ঠিক আছে, আর কাকে ভাঙবে? ফ্যাটকে ভাঙবে। আর এখানে ধরছে না, ঠিক আছে? আমার এই পাকস্থলী ছবিটাও মুছে দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, ফ্যাটকে ভাঙবে। আর কাকে ভাঙবে? আর কাকে ভাঙবে? আর আমাদের আরএনএ আর ডিএনএ যেটা রয়েছে তাকে। ওখানে ধরছে না, আর কি করা যাবে? তাহলে কাকে ভাঙবে? শর্করাকে ভাঙবে, প্রোটিনকে ভাঙবে। আমরা খাবারের মাধ্যমে শর্করা গ্রহণ করি, তাকে ভাঙবে। প্রোটিন রয়েছে, প্রোটিনকে ভাঙবে। ফ্যাট রয়েছে, ফ্যাটকে ভাঙবে। আর আরএনএ আর ডিএনএ কে ভাঙবে, অর্থাৎ নিউক্লিওটাইডসদেরকে ভাঙবে। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রথম কাজ হলো, প্রথমে একটা একটা করে আসি। প্রথমে কি আছে? শর্করা। শর্করা কি হয়? শর্করা যখন শর্করের তাহলে ডাইজেশন কোথায় শুরু হয়? প্রথমে মুখের মধ্যেই শুরু হয়। মুখের মধ্যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে টায়ালিন কি হয়? টায়ালিন নিঃসৃত হয়। আর টায়ালিন কি করে? সেদ্ধ শ্বেতসারকে ভেঙে দেয়। ঠিক আছে? তাহলে এই শর্করা প্রথমে কোথায় ভাঙবে? মুখের মধ্যে। তাহলে শর্করার ডাইজেশন কিন্তু কোথায় শুরু হয়? মুখের মধ্যেই শুরু হয়। আর পরীক্ষা এরকম আসতে পারে, শর্করার ডাইজেশন, তাহলে সেদ্ধ শ্বেতসারের ডাইজেশন কোথায় শুরু হয়? সেদ্ধ শ্বেতসারের মুখের মধ্যেই শুরু হয়। ঠিক আছে? আর আমাদের প্রোটিনের ডাইজেশন শুরু হয় অ্যাকচুয়ালি স্টোমাকে। যখন আমি প্রোটিন পড়াবো তখন বলবো। আর আমাদের ওভারঅল ডাইজেশন কোথায় শুরু হয়? ওভারঅল ডাইজেশনও মানে আমাদের ডাইজেশন শুরুই হয় মুখের থেকে। ঠিক আছে? আর সব থেকে বেশি ডাইজেশন কোথায় হয়? ডুওডেনামে হয়। ঠিক আছে? কোথায়? স্মল ইন্টেস্টাইনের ডুওডেনামে। আচ্ছা, এইবার দেখ এই মুখের মধ্যে যে কি রয়েছে? টায়ালিন রয়েছে। এই শর্করাকে কি করবে? এই টায়ালিন যে উৎসেচক রয়েছে, উৎসেচক কি করবে? এই শর্করাকে টায়ালিন ভাঙবে। ভেঙে কি করবে? ভেঙে এই শর্করাকে ভাঙবে, ভেঙে কিসে পরিণত করবে? এখানটাতে মনে কর শর্করা ডাইস্যাকারাইডসে পরিণত করবে। ডাইস্যাকারাইডস। ঠিক আছে? এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে ডাইস্যাকারাইড কি জিনিস? ঠিক আছে, ডাইস্যাকারাইড কি? এই শর্করার থেকে যে বড় শর্করা আমরা খেয়েছিলাম তার থেকে তার ছোট অংশ। ঠিক আছে? বুঝতে? মনে কর শর্করা এরকম মোটা একটা, এটা বড় একটা লাঠির থেকে মাঝখানের থেকে ভেঙে দিলাম, তাহলে কি হয়ে গেল? এই বড় লাঠিটা ছোট লাঠিতে পরিণত হয়ে গেল। তাহলে আমরা যে বড় শর্করা খেয়েছিলাম সেই বড় শর্করাকে কি করলো? ছোটতে পরিণত করলো, যেটাকে কি বলছে? আমরা কিতাবি ভাষায় বলছি ডাইস্যাকারাইডে পরিণত করেছে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই ডাইস্যাকারাইড কোথায় চলে যাবে? স্টোমাকে চলে যাবে। এবার স্টোমাকে গিয়ে কি হবে না? স্টোমাকে গিয়ে কিছুই হবে না। ঠিক আছে? স্টোমাকে গিয়ে কিন্তু শর্করার কি হয় না? ডাইজেশন হয় না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ডাইস্যাকারাইড তাহলে স্টোমাকে যাওয়ার পরে যখন কিছুই হবে না, স্টোমাকে কিছুক্ষণ থাকার পরে কোথায় আসবে? স্মল ইন্টেস্টাইনে আসবে। আসবে তো? এবার স্মল ইন্টেস্টাইনে এসেই অ্যাকচুয়াল কাজ শুরু হবে। ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনে রয়েছে দুই জায়গার থেকে কি আসে? দুই জায়গার থেকে কেমিক্যাল আসে। কোথার থেকে আসে? স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ এই যে ডুওডেনাম দেখতে পাচ্ছিস এইখানটাতে, এই ডুওডেনামের নিজের কি আছে? ডুওডেনামের নিজের কেমিক্যালস রয়েছে। আবার
এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আগেই বলেছিলাম এই অগ্নাশয়দের নিজেরও কি আছে, অগ্নাশয়রাও কি করছে, অগ্নাশয়রাও বিভিন্ন ধরনের কেমিক্যাল ত্যাগ করছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ভাঙার জন্য বলেছিলাম। সেটাও কার মধ্যে দিয়ে, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে দিয়ে কি ডুওডেনামের মধ্যে পড়বে। তাহলে স্মল ইন্টেস্টাইনে গিয়ে এই ডাইস্যাকারাইড দুই ধরনের কেমিক্যাল দ্বারা কি হবে, বিয়োজিত হবে, অর্থাৎ ভেঙে যাবে। স্মল ইন্টেস্টাইনের কি দ্বারা, স্মল ইন্টেস্টাইনের কেমিক্যাল দ্বারা, আর কার কেমিক্যাল দ্বারা, আর প্যানক্রিয়াটিক ডাক্টের কেমিক্যাল দ্বারা। ঠিক আছে, তাহলে প্যানক্রিয়াটিক ডাক্টের থেকে এক ধরনের কি আছে, প্যানক্রিয়াটিক ডাক্টের থেকে এক ধরনের কেমিক্যাল যেটা নয় অ্যামাইলেস, ঠিক আছে, যেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেস। কেন বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, কারণ ওটা কি হয় এই প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকেই খরিত হয়, যার কারণে ওটাকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেস বলা হয়। আর আরেকটা আছে ডুওডেনামের থেকে, ঠিক আছে, ডুওডেনামেও কিন্তু অ্যামাইলেস খরিত হয়। ঠিক আছে, তাহলে ডুওডেনামের থেকে, অর্থাৎ ডুওডেনাম মানে কি ইন্টেস্টাইনের একটা অংশই তো ডুওডেনামের থেকে এক ধরনের অ্যামাইলেস খরিত হয়, যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল অ্যামাইলেস। ঠিক আছে, যেহেতু ইন্টেস্টাইনের থেকে খরিত হচ্ছে তার কারণে ইন্টেস্টাইনাল। তাহলে স্মল ইন্টেস্টাইনে দুই ধরনের অ্যামাইলেস পাওয়া যায়, তাই তো। একটা কোথার থেকে আসে, একটা আছে প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্নাশয়ের থেকে, আর একটা কোথার থেকে, স্মল ইন্টেস্টাইনের নিজেরই। তাহলে এইখানটাতে কি হবে, দুই ধরনের, একটা হলো প্যানক্রিয়াটিক PANCREATIC প্যানক্রিয়াটিক AMY অ্যামাইলেস, আবার কি আছে ইন্টেস্টাইন INTESTIN ইন্টেস্টাইনাল অ্যামাইলেস। ঠিক আছে, এই অ্যামাইলেস কি করবে, ডাইস্যাকারাইডের পর পড়বে, পড়ে গিয়ে ওকে সরল শর্করাতে, যেরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ, এতে পরিণত করে দেবে। ঠিক আছে, তাহলে ডাইস্যাকারাইডদের উপর এরা কি করবে, এই অ্যামাইলেস যেটা রয়েছে এটা ডাইস্যাকারাইডকে সব থেকে সরল শর্করাতে পরিণত করে দেবে। ক্লিয়ার আছে। আর এই সরল শর্করাকেই আমাদের শরীর কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, যার কারণে আমরা যদি চিনি খাই, তোরা জানিস, তোরা বাড়িতে যে সাদা চিনি খাস, মানে আমরা খাই, সেই সাদা চিনির মধ্যে কি আছে, একদম সরল শর্করা রয়েছে, যার কারণে চিনি খাওয়ার সাথে সাথে আমাদের গ্লুকোজ লেভেল একদম হাই হয়ে যায়। কেন হাই হয়, কারণ যেই চিনি খায়, চিনিকে সরাসরি ওর কোনো ভাঙা টাঙা লাগে না, একদম সরাসরি কি রক্তে মিশে যায়। বুঝতে পেরেছিস, যার কারণে চিনি খাওয়ার পরেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ক্লিয়ার হয়েছে। তাহলে কি হলো, তাহলে এই যে সরল শর্করা, এই সরল শর্করাকে কে করতে পারে, কে গ্রহণ করবে, আমাদের যে ইন্টেস্টাইনের জেজুনাম আর ইলাইয়াম রয়েছে, এই দুটো অংশ কি করবে, এই সরল শর্করা কি করবে, গ্রহণ করে নেবে, ওর মধ্যে দিয়ে যাবে। পরের দিন আমি তোদের দেখিয়ে দেবো কি করে এই জেজুনাম আর ইলাইয়ামের মধ্যে এই সরল শর্করা প্রবেশ করে। খুব দারুণ জিনিস, আজকেই দেখিয়ে দিতাম, কিন্তু আজকে বোর্ডে জায়গা নেই। ঠিক আছে, ওর একটুখানি ছবি আঁকতে হবে। তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে আমরা যে শর্করাটা খাবো, সেই শর্করাটার কি হবে, অনেক ধরনের শর্করা হতে পারে। ঠিক আছে, তাহলে তোরা শুধু মনে রাখ যে যেসব বড় শর্করা রয়েছে, সেই সব বড় শর্করাকে কি করবে, আমাদের মুখের মধ্যে যে স্যালাইভারি অ্যামাইলেস বা টায়ালিন, ওটাকে ভাঙার পরে সেটা ইসোফেগাস হয়ে কোথায় আসবে, স্টোমাকে আসবে, স্টোমাকের পরে কোথায় আসবে, স্মল ইন্টেস্টাইনে আসবে। কারণ স্টোমাকে ভাঙবে না, স্টোমাকে কোনো কি নেই, শর্করা ভাঙার কোনো উৎসেচক নেই। স্মল ইন্টেস্টাইনে যখনই আসবে, স্মল ইন্টেস্টাইনে এসে কি হয়ে যাবে, স্মল ইন্টেস্টাইনে দুই ধরনের অ্যামাইলেস রয়েছে, একটা হলো এই প্যানক্রিয়াস থেকে, একটা হলো ডুওডেনামের থেকে। ওরা দুইজন কি করবে, ওই ডাইস্যাকারাইডকে ভেঙে একদম সরল শর্করা বা একক শর্করাতে পরিণত করে দেবে। আর একক শর্করাকে আমাদের জেজুনাম আর ইলাইয়াম কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, সোজা। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবার এটাকে মুছে দিই। ঠিক আছে, কারণ জায়গা নেই তো। তোরা এক কাজ করতে পারিস, তোরা টুকে নিতে পারিস, কি করে পজ করে টুকে নিতে পারিস। আচ্ছা, এইবার দেখ, এই যে প্রোটিন কি হবে বলো, প্রোটিন কি হবে? প্রোটিন
প্রোটিন কোথায় পাওয়া যায়? এই যে মাংস খাস তোরা, মাংস কি করিস? সে তো খুব চাবাস না, গালের মধ্যে চাবাস না? গালের মধ্যে কিন্তু অর্থাৎ মুখের মধ্যে কি নেই? মুখের মধ্যে প্রোটিনকে ভাঙার কোনো উৎসেচক নেই বা এনজাইম নেই, ঠিক আছে? যতই চাবাও না কেন ওই প্রোটিনগুলো ওই মাংসের যে আঁশগুলো রয়েছে আঁশগুলো ছোট ছোট অংশে বিভক্ত হবে, কিন্তু অ্যাকচুয়াল যে প্রোটিনের যে অণু, কেমিক্যাল অণু, প্রোটিন তো এক ধরনের কেমিক্যাল, প্রোটিনের যে অণু সেই অণুকে চাবিয়ে ভাঙতে পারবে না, ঠিক আছে? কে ভাঙবে? একমাত্র উৎসেচক আসবে, উৎসেচক এসে ওকে ভাঙতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুখের মধ্যে চাবিয়েও কিছু হবে না, প্রোটিনকে ভাঙতে পারবে না, ঠিক আছে? তোরা মনে মনে বলতে পারিস আমরা তো মাংস টান দিয়ে, তাই তো, টান দিয়ে একেবারে ভেঙে ফেলে দিই, তাই না? খুব চাবালেও কি ভাঙবে না? ভাঙবেই না, ঠিক আছে? প্রোটিন কি? প্রোটিন এক ধরনের কেমিক্যাল না, বায়োমলিকিউলস। তাহলে বায়োমলিকিউলস বা কেমিক্যালদেরকে ওরকমের করে চাবিয়ে ভাঙতে পারবে না। আমি যদি তোকে বলি জলকে চাবিয়ে ভাঙতো, ঠিক আছে? জলের সংকেত কি? H2O। H2O কে চাবালে কি হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হবে? কখনো হবে বল? কখনো হবে না। তাহলে প্রোটিনও কি হবে না? প্রোটিনও ওরকম করে ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা দেখ, এরপরে কি আছে? এই প্রোটিনকে ভাঙতে হলে কি লাগবে? উৎসেচক লাগবে। তাহলে মুখের মধ্যে সেই উৎসেচক নেই, যার কারণে ভাঙবে না। প্রোটিন সোজাসুজি কোথায় চলে আসবে? স্টোমাকে আসবে। আচ্ছা, স্টোমাকে আসলো, তোরা জানিস স্টোমাকে কি আছে? স্টোমাকে আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কি আছে? পিট আছে বা গহ্বর আছে। গহ্বরকে কাটলে কি পাবো? আমরা দেখতে পাবো ইউ এর মতো বা বোতলের মতো এক ধরনের গ্ল্যান্ড, যেটাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়। তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পেপসিনোজেন নামক এক ধরনের প্রোএনজাইম কি? যেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ঠিক আছে? যেই এনজাইমটা কি হয়? খরিত হয়, আগেই দেখালাম, তাই তো? ওই এনজাইমটা এই পাকস্থলীর মধ্যে আসবে, এসে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ওই প্রোএনজাইম বা ইনঅ্যাক্টিভ অবস্থার এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিসে পরিণত হবে? শুধুমাত্র অ্যাক্টিভ এনজাইম অর্থাৎ পেপসিনে পরিণত হবে। পেপসিন কি করবে? সঙ্গে সঙ্গে প্রোটিনের উপরে কাজ করবে, ঠিক আছে? তাহলে PEPSIN, এই পেপসিন কি করবে? পেপসিন প্রোটিনের উপরে কাজ করবে, ঠিক আছে? প্রোটিন PROTEIN, ঠিক আছে? তাহলে পেপসিন প্রোটিনকে ভেঙে কি করবে? ভেঙে ছোট ছোট ডাইপেপটাইডসে ভেঙে দেবে, ঠিক আছে? তাহলে পেপসিন কি করবে? প্রোটিনকে ডাইপেপটাইডসে ডাইপেপটাইডসে ভেঙে দেবে, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে পেপটাইডস কোথায় আসবে? স্মল ইন্টেস্টাইনে আসবে, আসবে তো? এবার তোরা জানিস স্মল ইন্টেস্টাইনে কি আছে? দুই ধরনের কেমিক্যাল, একটা স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ডুওডেনামের নিজের কেমিক্যাল, আর আরেকটা কি? কি বলে? প্যানক্রিয়াস থেকে আসা কেমিক্যাল অর্থাৎ আসা এনজাইম, তাই তো? তাহলে ওরা কি করবে? তাহলে এইখানটাতে দুই ধরনের কি পাবো? দুই ধরনের কেমিক্যাল পাবো, একটা হলো ইন্টেস্টাইনাল আর একটা হলো প্যানক্রিয়েটিক। প্যানক্রিয়াসের মধ্যে কি কি এনজাইম আছে? ট্রিপসিন, তারপরে কি আছে? কাইমোট্রিপসিন, ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপরে ট্রিপসিন, কাইমোট্রিপসিন রয়েছে, বুঝতে পেরেছিস? এইবার এটা কার মধ্যে রয়েছে? আচ্ছা, প্রোকার্বক্সিপেপটাইডেস। আসলে কার্বক্সিপেপটাইডেস বলে আরেকটা এনজাইম রয়েছে, কার্বক্সি, ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস বলেও কি আছে? এনজাইম আছে। এটা কার মধ্যে রয়েছে? এই তিনটে এনজাইম কার মধ্যে রয়েছে?
এই তিনটে এনজাইম রয়েছে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে বা অগ্নাশয়ের মধ্যে। এইবার এই অগ্নাশয়ের মধ্যে দেখ, এই স্টোমাকের মধ্যে শুধুমাত্র কি আমরা তো শুধুমাত্র এক ধরনের প্রোটিন খাই না, আলাদা আলাদা রকমের প্রোটিন খাই। মনে কর মুরগির মাংস খাই, আবার কোনোদিন কি খেয়ে ফেলাই, আবার কোনোদিন আবার দুগ্ধ প্রোটিনও খেয়ে ফেলাই, তাই তো, অর্থাৎ দুধ খেয়ে ফেলাই। আবার কোনোদিন কি খাই, আবার কোনোদিন আর বল তোরা কি করে বলবি? আচ্ছা, তোরা তো ক্যামেরার ওই পাশে আছিস না। আচ্ছা, আর কি, আর যখন ডাল খেয়ে ফেলাই, মুসুরের ডাল খেয়ে ফেলাই, তারপরে আর কি খাই, আর সয়াবিন খাই, ঠিক আছে। তাহলে সব আলাদা আলাদা রকমের প্রোটিন, ঠিক আছে। কোনোটা দুগ্ধ প্রোটিন, কোনোটা উদ্ভিজ্জ প্রোটিন, কোনোটা কি কোনোটা প্রাণীজ প্রোটিন, আলাদা আলাদা রকমের প্রোটিন। তাহলে স্টোমাকে শুধু এই পেপসিন নামক প্রোটিনই ভাঙতে পারে, ঠিক আছে। শুধুমাত্র পেপসিন রয়েছে তার জন্য, তাহলে পেপসিনকে ভেঙে কি করছে, ডাইপেপটাইডসে পরিণত হচ্ছে। তাছাড়া আরো অনেক প্রোটিন রয়েছে, তো তাহলে সেই প্রোটিনদেরকে তো স্টোমাক ভাঙতে পারবে না। স্টোমাকের মধ্যে কি সেই প্রোটিন রয়েছে? নেই তো। তাহলে কি হবে, সেই প্রোটিনটা কোথায় চলে আসবে? স্মল ইন্টেস্টাইনে আসবে। আর স্মল ইন্টেস্টাইনে তোরা জানিস দুই ধরনের কি পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইনে দুই জায়গাতে কেমিক্যাল আছে, প্যানক্রিয়াস থেকে আর ডুওডেনাম থেকে। আর প্যানক্রিয়াস থেকে আসা এরকমের কি রয়েছে, ট্রিপসিন রয়েছে, কাইমোট্রিপসিন রয়েছে, তারপরে কার্বক্সিপেপটাইডেস রয়েছে। এরা প্রোটিনের উপরে কি করবে, এরা এসছে কোথার থেকে, এরা এসছে প্যানক্রিয়াস থেকে। কোথার থেকে? প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এরা প্রোটিনের উপরে কি করবে, ক্রিয়া করবে, ঠিক আছে। প্রোটিনের উপর ক্রিয়া করে ডাইপেপটাইডসে পরিণত করবে, ঠিক আছে। অনেকগুলো কি ছিল, অনেক প্রোটিন তোরা জানিস, প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর করে যুক্ত হয়ে পেপটাইডে পরিণত হয়। আবার অনেকগুলো পেপটাইড পরপর করে যুক্ত হয়ে কি বলে, পলিপেপটাইডসে পরিণত হয়। পলিপেপটাইডস আবার কি করে প্রোটিনে পরিণত, যখন ডাইজেশন শুরু করেছিলাম তার আগে এগুলো একটুখানি বলে দিয়েছিলাম। তাহলে কি করবে, তাহলে এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্রোকার্বক্সিপেপটাইডস এগুলো কি করবে, এরকম মনে কর বড় প্রোটিন রয়েছে, যেটাকে ভেঙে কি করবে, ডাইপেপটাইডসে পরিণত করবে, ঠিক আছে। ডাইপেপটাইডসকেও আমাদের শরীর কি করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না। তারপরে এই যে স্টোমাক থেকে যে ডাইপেপটাইডস ছিল, তারপরে এখানে যে প্যানক্রিয়াস থেকে যেসব কি বলে এনজাইমগুলো এসে প্রোটিনগুলোকে ডাইপেপটাইডসে পরিণত করলো, সেইগুলোকে আমাদের ইন্টেস্টাইনের যে কি বলে এনজাইমগুলো রয়েছে, যেরকমের ধর ডাইপেপটাইডেস, সেই পেপটাইডেস কি করবে, স্টোমাকের ডাইপেপটাইডস আর কি এই প্যানক্রিয়াস থেকে আসার ফলে ইন্টেস্টাইনে যে ডাইপেপটাইডস তৈরি হলো, সবার উপর ক্রিয়া করে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে দেবে। তখনই আমাদের শরীর কি করতে পারবে, ওটাকে অ্যাবজর্ব করতে পারবে। দারুণ ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। তাহলে এই ডাইপেপটাইডসের উপরে কি কাজ করবে, ডাইপেপটাইডেস, ঠিক আছে, ডাইপেপটাইডেস এটা ক্রিয়া করে কিসে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। আর এই অ্যামাইনো অ্যাসিডকে আমাদের কি করতে পারে, জেজুনাম ইলিয়ামে গিয়ে আমাদের কোথায় যাবে, রক্তে প্রবেশ করবে, আর আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে। অ্যাবজর্পশন খুবই সোজা, ঠিক আছে, এখনই বুঝতে পারছিস। যাই হোক, তাহলে ক্লিয়ার হয়েছে এখানটাতে সবার, ক্লিয়ার? তাহলে মুছবো। আচ্ছা, এবার কি রয়েছে, এবার রয়েছে, আচ্ছা এবার একটুখানি না মুছলে হবে না। তাহলে এখানটাতে সবার ক্লিয়ার, মুছে দিচ্ছি। সব একই জিনিস, সব একটা বুঝলে সবগুলো বুঝে যাবে। আচ্ছা, এবার দেখ,
এবার দেখ ফ্যাট। আচ্ছা, ফ্যাটের ক্ষেত্রে কি হবে? ফ্যাট তোরা জানিস কি কি নিয়ে গঠিত হয়, আগেই বলে দিয়েছি, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে অনেক বড় একটা মলিকিউল তৈরি হবে, তাই তো? যেই মলিকিউলটাই কি হবে, যেই মলিকিউলটাকে আমাদের শরীর কি করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, তাই তো? যার কারণে ফ্যাটকে কি করতে হয়, ভাঙতে হয়, এই বড় মলিকিউলটাকে ভেঙে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে হয়। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডকে আমাদের শরীর কি করতে পারে, গ্রহণ করতে পারে। যাই হোক, এই ফ্যাটের যে কি হয় অ্যাবজর্পশন বা আমাদের শরীরের মধ্যে যাওয়া, এই প্রক্রিয়াটা প্রোটিন আর কি কার্বোহাইড্রেটের মতো এত ইজি না, সহজেই চলে যায় না, যেটা একটা আলাদা প্রসেস আছে, তোদের বইয়ে দেওয়া নেই, ঠিক আছে? 11দের আছে, দেখ তোদের যার কারণে আলোচনা করব না। যদি 11-এর যখন আমি 11-এর শুরু করব, এখন তো 9 শুরু করছি, 11 তখন আমি 11-দের বুঝিয়ে দেবো, অথবা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ফ্যাটকে তাহলে কি করতে হবে, এই ফ্যাটটা আমরা যখনই ফ্যাট খাবো মুখের মধ্যে ফ্যাট কি ভাঙবে? ফ্যাটের কি ডাইজেশন হবে? হবে না। মুখের মধ্যে কি ফ্যাট ভাঙার সেই যন্ত্রই নেই, অর্থাৎ এনজাইমই নেই, তা ভাঙবে কি করে? ক্লিয়ার হয়েছে? তাহলে মুখের থেকে কোথায় চলে যাবে, স্টোমাকে আসবে। মুখের মধ্যে যেহেতু নেই, তাহলে ফ্যাট সোজাসুজি স্টোমাকে আসবে। এইবার স্টোমাকে কি আছে, স্টোমাকে খুব সামান্য পরিমাণে লাইপেজ, ঠিক আছে, সামান্য পরিমাণে লাইপেজ নামক এক ধরনের এনজাইম খরিত হয়, ঠিক আছে? লাইপেজ কি করে, ফ্যাটের উপর ক্রিয়া করে, ফ্যাটকে ভেঙে দেয়, ঠিক আছে? ফ্যাটকে ভেঙে কি ট্রাইগ্লিসারাইডে পরিণত করে দেয়, ট্রাইগ্লিসারাইডসে। কিন্তু স্টোমাকে খুব সামান্য পরিমাণে লাইপেজ রয়েছে, ঠিক আছে, যার কারণে অত বেশি ভাঙতে পারে না। এইবার এইখানে যে সামান্য পরিমাণে থাকার কারণে এই ফ্যাট, বাকি ফ্যাটটুক কোথায় চলে আসে, বাকি ফ্যাটটুক স্মল ইন্টেস্টাইনের ডুওডেনামে চলে আসে, আর ট্রাইগ্লিসারাইডরাও কোথায় চলে আসে, ডুওডেনামে চলে আসে। বুঝতে পারলি? এইবার স্মল ইন্টেস্টাইনে তোরা জানিস দুই রকমের কি পাওয়া যায়, দুই রকমের কেমিক্যাল পাওয়া যায়। একটা কোথার থেকে আসে, প্যানক্রিয়াস থেকে, আর একটা কোথার থেকে আসে, স্মল ইন্টেস্টাইনের নিজেরই। প্যানক্রিয়াসেরও কি আছে, লাইপেজ নামক এক ধরনের এনজাইম রয়েছে, যেটাকে প্যানক্রিয়াটিক লাইপেজ বলবো। আর স্মল ইন্টেস্টাইনের নিজের এক ধরনের এনজাইম রয়েছে, যেটাকে ইন্টেস্টাইনাল লাইপেজ বলবো, ঠিক আছে? তাহলে ওই ইন্টেস্টাইনাল লাইপেজ আর প্যানক্রিয়াটিক লাইপেজ দুইজনে মিলে এইখানকার ফ্যাট যা থাকবে ভেঙে কি করে দেবে, ভেঙে সরল অর্থাৎ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত করে দেবে। প্রসেসটা একটুখানি জটিল, তোদের বইয়ে নেই, শুধু এইটুকু জেনে রাখ, ঠিক আছে? এখান থেকে আবার কি করে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশনের দিনে হালকা একটুখানি বলবো, কিন্তু তোদের বইয়ে নেই, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছিস কি হলো, এই ফ্যাটটা কি হবে, ফ্যাটটা প্রথমে মুখে আসবে, মুখের মধ্যে যেহেতু কি নেই, যেহেতু ফ্যাট ভাঙার কোনো উৎসেচক নেই, মুখের থেকে কোথায় আসবে, স্টোমাকে আসবে। স্টোমাকে আছে লাইপেজ খুব সামান্য পরিমাণে, যার কারণে অল্প পরিমাণ ফ্যাটকেই ভাঙতে পারবে। আর বাকি ফ্যাটটা কোথায় চলে আসবে, বাকি ফ্যাটটা স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে কি হবে, ভেঙে দেবে স্মল ইন্টেস্টাইনে গিয়ে ছোট্ট ছোট্ট করে। কারণ কি, স্মল ইন্টেস্টাইনে দুই ধরনের উৎসেচক রয়েছে, কোথার থেকে, প্যানক্রিয়াস থেকে আসবে, আবার স্মল ইন্টেস্টাইনে নিজেরই, একটা হলো প্যানক্রিয়াটিক লাইপেজ, একটা হলো স্মল ইন্টেস্টাইনাল লাইপেজ। তাহলে ভেঙে কি করবে, ওদেরকে ছোট অণুতে পরিণত করবে। ক্লিয়ার এখানটাতে? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে, এটা মুছে দিচ্ছি, এরপরে কি আছে, ডিএনএ আর আরএনএ কে কি করে ভাঙবো, তাই তো? আমরা যে খাবারটা খাই না, আমরা যে খাবারটা খাই, চিন্তা কর, সব খাবারটাই কোথার থেকে, সব খাবারই কিন্তু ডিএনএ আর আরএনএ রয়েছে, তাই না? ধান খাস, আম খাস, অথবা গম খাস, সবারই কি আছে, সবারই গম গাছের ডিএনএ আছে না, ধানের ডিএনএ আছে না, তারপরে মনে কর আর যেসব হাঁস মুরগি যাই খেয়ে ফেলা, সবারই তো ডিএনএ আছে, আরএনএ আছে, ঠিক আছে? যাদের আরএনএ আছে, সবার আরএনএ আছে, সবার ডিএনএ রয়েছে। তাহলে ওদের মাংস, ওদেরকে খাওয়ার জন্যে
ওদের ডিএনএটাও আমাদের মধ্যে চলে যাচ্ছে, আরএনএটাও আমাদের মধ্যে চলে আসে, তাই তো? নিউক্লিওটাইডস আমাদের মধ্যে চলে আসে, তাই তো? ডিএনএ আরএনএ কি নিউক্লিওটাইডস, তাই তো? এই নিউক্লিওটাইডস ডিএনএ আরএনএ, এই নিউক্লিওটাইডস মাউথ অর্থাৎ মুখের মধ্যে কি ভাঙবে? ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ মুখের মধ্যে কি নেই, ভাঙার সেই যন্ত্র নেই। আচ্ছা, তারপরে কি আছে? স্টমাকে আসবে। মুখের মধ্যে যেহেতু ভাঙেনি, তাহলে স্টমাকে আসবে। স্টমাকে এসেও ভাঙতে পারবে না, কারণ স্টমাকের মধ্যেও কি নেই, সেই যন্ত্র নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? যন্ত্র মানে এনজাইম। এরপরে কি আছে? স্মল ইন্টেস্টাইনে আসবে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে সব কিছু আছে, ঠিক আছে? বস স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ক্রিয়া। স্মল ইন্টেস্টাইনে কি আছে? দুই ধরনের কি, দুই ধরনের কেমিক্যাল রয়েছে। একটা হলো কোথার থেকে? এটা হলো প্যানক্রিয়াস থেকে, আর একটা স্মল ইন্টেস্টাইনের নিজের। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে যেটা আসছে সেটাকে কি বলছে? প্যানক্রিয়াটিক। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে, যেহেতু ডিএনএ আর আরএনএ কে নিউক্লিওটাইডস বলা হয়, NUCLEOTIDES, তার জন্যে কি বলে, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিউক্লিওটাইডেস নামক এক ধরনের কি আছে? এনজাইম আছে, যেটা এই নিউক্লিওটাইডসকে, আচ্ছা তোরা একটা জিনিস খেয়াল করেছিস, যখন আমি এনজাইমের নাম বলছি তখন এস যুক্ত করে দিচ্ছি, যেরকম বললাম ডাইপেপটাইডেস, ঠিক আছে? তারপরে কি বলছি? নিউক্লিওটাইডেস। তাহলে এনজাইমের নামের শেষে কি হয়? তারপরে অ্যামাইলেজ, ঠিক আছে? তাহলে কি বলে, বল, এনজাইমের নামের শেষে এস যুক্ত হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নিউক্লিওটাইডস কে ভাঙে কে? স্মল ইন্টেস্টাইনে নিউক্লিওটাইডসকে ভাঙবে নিউক্লিওটাইডেস, ঠিক আছে? এই নিউক্লিওটাইডেস যখনই স্মল ইন্টেস্টাইনে আসবে তখন প্যানক্রিয়াস কি করবে? প্যানক্রিয়াস থেকে একটা হরমোন বলছি, এনজাইম, সেটা হলো নিউক্লিওটাইডেস। তাহলে NUCLEOTIDES, নিউক্লিওটাইডেস কি করবে? কাজ করবে কার উপরে? নিউক্লিওটাইডসের উপরে। আর নিউক্লিওটাইডসকে ভেঙে কিসে পরিণত করবে? নিউক্লিওসাইডে পরিণত করবে, ঠিক আছে? কিসে পরিণত করবে? নিউক্লিওসাইড, NUCLEOSIDE, ঠিক আছে? নিউক্লিওসাইডসে পরিণত করবে। টাইডসকে ভেঙে সাইডসে পরিণত করলো। তোদের এত এক্সট্রা নেই, ঠিক আছে? কিন্তু তোদের একটুখানি জানতে হবে, হালকা একটুখানি, তা নাহলে বুঝতে পারবি না। যদি চাস এমনি গল্পের মতো শুনে যা, আর বাকিটা বই পড়লেই বুঝে যাবি। একবার বই পড়লেই বুঝে যাবি কতটুকু তোদের আসে, কতটুকু নেই। কিন্তু এইগুলো কেন বলছি? কারণ এইগুলো যদি বলি তাহলে কি হবে? তোদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। তোরা জাস্ট শুনে যা, এখান থেকে যা বলছি ডাইজেশনে একটুখানি ডেপথে আমি বলে দিয়েছি, কিন্তু এত ডেপথে তোদের পড়া লাগবে না, জাস্ট একটুখানি শুনে যা, ঠিক আছে? আমি যা বলছি। আচ্ছা, এবার কি হয়? এই যে নিউক্লিওটাইডস রয়েছে, অর্থাৎ নিউক্লিওসাইডসে ভেঙে গেল, এই নিউক্লিওসাইডসকে আমাদের শরীর কি করতে পারে না? অ্যাবজর্ব করতে পারে না। এবার আমাদের ইন্টেস্টাইনে এক ধরনের কি আছে? কেমিক্যাল রয়েছে, যে এই কেমিক্যালকে কি বলা হয়? নিউক্লিওসাইডেস। কেমিক্যাল মানে এনজাইম। এটা হলো এই নিউক্লিওসাইডসের উপরে নিউক্লিওসাইডেস ক্রিয়া করে, এনজাইম। তারপরে নিউক্লিওসাইডেস DAC, তাহলে নিউক্লিওসাইডেস এনজাইম ক্রিয়া করে কি করে? এদেরকে ভাঙে, নিউক্লিওসাইডসকে ভেঙে কিসে পরিণত করে? শর্করাতে পরিণত করে দেয়, ঠিক আছে? তারপরে ফসফরাসে পরিণত করে দেয়, ফসফরাস, আর বেস, ঠিক আছে? নাইট্রোজেন বেসে পরিণত করে দেয়। ক্লিয়ার হয়েছে? যেইগুলোকে আমাদের শরীর কি করতে পারে? অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, এইখানটাতেই তোদের এই পৌষ্টিকতন্ত্রের গ্ল্যান্ডস আর ডাইজেশন কমপ্লিট হলো।
আশা করছি তোদের সবার লেকচারটা ভালো লেগেছে। আর তোদের হালকা একটুখানি ডেপথে আমি পড়িয়ে দিয়েছি, কারণ একটুখানি দরকার ছিল, নাহলে বুঝতে পারতিস না আর লেকচার তাহলে অসমাপ্ত থাকতো। যাই হোক, এই পর্যন্তই। তোরা ভালো করে পড়ালেখা কর আর সবার জন্য শুভকামনা। অল দ্য বেস্ট।